হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। শীতটা আজকে তুলনামূলক বেশি। মধ্যরাত। বাড়ি ফিরেছে জুবাইর। মনটা এখনো খারাপ। এমন একটা বিষয় কাকন তার থেকে লুকালো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নজর বিছানার ওপর বসে থাকা কাকনের ওপর। তার জন্যই অপেক্ষা করছে সে। জুবাইর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই দেখে কাকন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জুবাইর সেদিকে নজর না দিয়ে বিছানার কাছে যেতে নিলে কাকন তার হাত ধরে আটকায়। মাথা নিচু করে আমতা আমতা করে বলে, এমন করছো কেন? আমি নিজেই জানতে পেরেছি। ভেবেছিলাম রাতে বলবো, কিন্তু তার আগেই তো তুমি। জুবাইর কিছু না বলে কাকনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কাকন বুঝতে পারল না জুবাইরের আচরণ। সে কি খুশি নয়? সে কি এই বাচ্চাটা চাইছে না? তুমি কি এই বাচ্চা চাইছো না? জুবাইর চোখ খুলে কাকনের দিকে তাকায়। কাকনের চোখ ছলছল করছে। জুবাইর আবার চোখ বন্ধ করে নিল। এমন কিছুই না, আমার ভালো লাগছে না, ঘুমাতে চাই। কাকন কান্না আটকানোর চেষ্টা করে সেখানেই দাঁড়িয়ে থাকে। জুবাইর চোখ বন্ধ রাখা অবস্থায় বলে, মাথা ব্যথা করছে অনেক, একটু হাত বুলিয়ে দাও। কাকন এখনো দাঁড়িয়ে আছে। এবার জুবাইর চোখ খুলো, উঠে দাঁড়ায় কাকনের সামনে। কাকনের দুগাল চেপে ধরে বলে, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আমার অস্তিত্ব তোমার গর্ভে, আমি খুশি হব না? আমি এই বিষয়টি জেনে অনেক খুশি হয়েছি, তবে আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তোমার শরীর এমনিতেই দুর্বল, তার উপর যাই হোক, আমার সত্যি অনেক মাথা ব্যথা করছে। কাকন বুঝতে পারলো জুবাইরের কথা। মুচকি হেসে বলল। তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জুবাইর শুয়ে পড়ে। তার পাশে কাকন। কাকন যত্ন সহকারে জুবাইরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জুবাইর ঘুমিয়ে যেতেই কাকন বিড়বিড় করে বলে, কেন এমন করলি ইনু? 9 ঘন্টা জার্নি করে ঢাকায় এসেছে তেজওয়ান ও আফিফ। পুরোটা রাস্তা তেজওয়ান নিজে ড্রাইভ করেছে। আফিফ এখনও পাশের সিটে বসে বসে ঘুমাচ্ছে। আজ একটা বিশেষ দিন তেজওয়ানের কাছে। ঘড়ির দিকে নজর দিতেই দেখতে পেল 12টা বাজে। আজ তো আবার তার জন্য অনুষ্ঠান রাখা হয়েছে। আফিফকে জাগানোর জন্য এক নাগাড়ে হর্ন বাজাচ্ছে তেজওয়ান। তা কাজেও লাগলো। আফিফ কানে হাত দিয়ে চোখ খুলল। আফিফকে চোখ খুলতে দেখে তেজওয়ান সামনের দিকে তাকিয়েই বলল, বের হও। আফিফ হাবলা কান্তের ন্যায় তেজওয়ানের দিকে তাকাতেই তেজওয়ান আবার বলল, বের হতে বলেছি। আফিফ কিছু না বলে বের হয়ে যায়। তেজওয়ান তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দেয়। সোজা চলে আসে তারেকের অফিসে। পুলিশ কর্মকর্তাদের সাথে মিটিং চলছে তার। মিটিং শেষ হতেই তেজওয়ান তারেকের কেবিনে প্রবেশ করে। তেজওয়ানকে এতদিন পর দেখে তারেক উঠে দাঁড়ায়। প্রায় 1 মাসের বেশি সময় ধরে কোনো যোগাযোগ নেই তেজওয়ানের সাথে। অবশ্য এটা নতুন কিছু না, এর আগেও এমনটা হয়েছে। তেজওয়ান চেয়ারে বসে তারেকের দিকে তার লাইসেন্স ও রিভলভার এগিয়ে দেয়। তারেক ভ্রু কুঁচকে তেজওয়ানের দিকে তাকায়। কি এসব? রিজাইন দিচ্ছি। তেজওয়ানের দ্রুত জবাব। তারেকের মেজাজ খারাপ হচ্ছে। এই ছেলে কখন কেন কি করে কিছু বুঝতে পারে না। যা বলছো ভেবে বলছো? তেজওয়ান ফোনের দিকে মনোযোগ রেখেই বলল। অবশ্যই। তারেক দীর্ঘশ্বাস ফেলে। এতদিন কোথায় ছিলে? সিলেট। হুট করে তারেকের মনে পড়ল একটি কথা। সেদিন তুমি বলেছিলে তোমার স্ত্রী ওই মেয়েটা, আমি বুঝতে পারিনি তোমার কথা। তেজওয়ান ফোন থেকে মাথা তুলে তারেকের দিকে তাকায়। এত কিছু না বুঝলেও চলবে। সে যাই হোক, আজকে রাতে আমি কানাডা চলে যাচ্ছি। তারেক অবাক হয়। কানাডা যাচ্ছ মানে? দাদুর বিজনেস, তার সাথে আমার নতুন বিজনেস। তারেকের বলার কিচ্ছুই নেই। এই পর্যন্ত 7টা চাকরি পাল্টেছে, তাও এক একটা এক এক ক্ষেত্রে। কখনো বিজনেস, কখনো টিচার, কখনো আবার গোয়েন্দা। তারেক ছেলের এমন কাজে রীতিমতো বিরক্তিকর কণ্ঠে বলল, এবার কি করতে চাইছো? কানাডা যাচ্ছ মানে? দাদুর বিজনেস, তার সাথে আমার নতুন বিজনেস। এই নতুন ভূত কোথা থেকে ধরলো? তেজন তারেকের দিকে তাকিয়ে ফিচেল হাসে। এটাই লাস্ট। এবার দাদুর বিজনেসটাও সামলাবো, সাথে আমার আর্ট এক্সিবিশনও। এই নতুন ভূত কোথা থেকে ধরলো? তেজন গম্ভীরতার সহিত বলল। এই তো এখন এখান থেকে। তেজন উঠে দাঁড়ায়। যেতে যেতে বলে, গুড বাই। মামাকে বলে দিও খুব শীঘ্রই আবার দেখা হবে।
তেজন কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। সেই মুহূর্তেই তারেকের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জারিফের নাম্বার। হ্যালো। জারিফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার ইনায়া মারা গেছে। জারিফের কথা শুনে তারেক আশ্চর্য হয়ে উঠে দাঁড়ালো। তারেক মাথায় হাত দিয়ে বসে পড়ল। স্যার আমরা পাম্পের সামনে ছিলাম, এনআইএ গাড়িতে ছিল, আমি আর দুজন মহিলা কনস্টেবল খেতে এসেছিলাম, তখন হুট করে গাড়িটা ব্লাস্ট করে। ড্রাইভারের এনআইএ সেই গাড়িতেই ছিল, সব পুড়ে গেছে স্যার, সব পুড়ে গেছে। আজকে শুনানি ছিল আর আগুন কি করে লাগলো? জারিফ আড়ালে শ্বাস ত্যাগ করলো। ড্রাইভার সিগারেট খাচ্ছিল আর ও শিট। তারেক কলটা কেটে দেয়। হয়তো এটাই তার শাস্তি ছিল উপরওয়ালার তরফ থেকে। জমিদার বাড়িতে আজ লোকজনের অভাব নেই। পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখানে। কেউ কেউ দুঃখ প্রকাশ করছে, আবার কেউ বলছে ভালোই হয়েছে। সন্ধ্যা নেমেছে, সাথে নেমেছে শোক। ইনায়ের ঝলসে যাওয়া লাশের সামনে নীরব ভঙ্গিতে বসে আছে কাকন। কান্না পাচ্ছে না তার, সবাই কাঁদছে। এখনই নিয়ে যাওয়া হবে ইনায়াকে। কাকন একবার কাফনে মোড়ানো লাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো। এবার খুশি তো? দেখ আমি কাঁদছি না। জুবায়ের কাকনের পাশ থেকে উঠে একজনকে কল করলো, তবে সে রিসিভ করলো না। আবার কল করতে যাবে তখনই নজরে পড়লো এক কোণে দাঁড়িয়ে থাকা তেজওয়ানের দিকে। তাকেই কল করছিল জুবায়ের। তেজওয়ানের দিকে এগিয়ে গেল জুবায়ের। কখন এসেছো? একটু পর তোমার না ফ্লাইট? তেজওয়ান জুবায়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে। এই তো এখনই চলে যাব। জুবায়ের তেজওয়ানকে জড়িয়ে ধরল। তেজওয়ানের দৃষ্টি ইনায়ার খাটিয়ার দিকে। জুবায়ের পিঠে হাত দিয়ে মনে মনে বিড়বিড় করলো। অনুপ্রভার ইনায়ের অস্তিত্ব এখানেই শেষ, তবে আমার অর্কিডের নয়। ফিল সো ব্যাড ফর ইউ ডার্লিং, বাট এটা তো তোমার প্রাপ্য ছিল। নাও হ্যাপি। খুব শীঘ্রই দেখা হবে। জুবায়ের কথায় তেজওয়ান মৃদু হাসে। হ্যাঁ অবশ্যই। জুবায়ের দীর্ঘশ্বাস ফেলল। ইনায়ের মৃত্যুটা সত্যি মেনে নিতে পারছি না। তেজওয়ান জুবায়ের কাঁধে হাত রেখে বলে, ভাগ্যে ছিল বলে হয়েছে। তেজওয়ান চলে গেল। গাড়িতে বসেই অনুপ্রভার ডায়েরি আর এসকেস রুমের তালাবন্ধ বইটি হাতে নিল। এই রহস্য না হয় পরেই জেনে নেব। পেছনের দিকে তাকিয়ে সেই 18টি রেড এসকেসের দিকে তাকিয়ে বাঁকা হাসলো তেজওয়ান। আজ এই স্কেচগুলোর জন্যই তোমাকে মরতে হলো। সো স্যাড। কেটে গেল তিনটি বছর। জমিদার বাড়ি এখন পলাশ দেখাশোনা করছে। ফারুক আর সুমি মারা গেছে। অগত্যা পলাশের কাঁধে এসে পড়েছে সব দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি ব্যবসা সামলাচ্ছে। এখন আর চঞ্চলতা নেই, মানসিকতায়ও পরিবর্তন এসেছে। এখন সে ঠান্ডা মাথায় সামলে নেয় বড় বড় ঝামেলা। হাড় তার করে বাড়িতে ফিরেছে পলাশ। সময়টা দুপুর, নিশ্চয়ই সবাই ঘুমাচ্ছে। পা বাড়ালো নিজের ঘরের দিকে। লতা তার বিছানায় শুয়ে আছে। পলাশ পাঞ্জাবির হাত গোছাতে গোছাতে লতার দিকে এগিয়ে গেল। লতার মাথার কাছে বসে তার কপালে হাত রাখলো। মৃদুস্বরে বলে উঠল, বিনি, বিনি। লতা চোখ খুলে তাকালো। পলাশ মৃদু হেসে প্রশ্ন করলো, জ্বর কমেছে? এখনো খারাপ লাগছে? লতা উঠে বসলো। মাথা হালকা ব্যথা করছে, তবে জ্বরটা নেই। এখন এসেছো? মাত্র। লতা বিছানা থেকে নামতে নিলে পলাশ লতার হাত ধরে নিজের পাশে বসায়। আপারা আসবে। আগামীকাল তো দাদুর মৃত্যুবার্ষিকী, বিকেলেই চলে আসবে কাকন আপা আর বকুল আপা। লতা স্মিত হাসলো। তাহলে আম্মাকে ডাক দেই, রান্না চড়াতে হবে তো। পলাশ লতার কপালে হাত দিয়ে বলে, তোমাকে কিছু করতে হবে না, তুমি খালাকে ডাক দাও, আমি সাহায্য করব। লতা ঠোঁট টিপে হাসে। পলাশের হাত নিজে মুঠোয় নিয়ে বলে, থাক আমার পতিদেব, কিছু করতে হবে না তোমাকে, আমার জ্বর সেরে গেছে। তুমি বরং এক কাজ করো, রুমের তালাগুলো খুলে দাও। লতা বেরিয়ে গেল। পলাশের আর কি করার, বিছানায় গা এলিয়ে দিল। মনে মনে বিড়বিড়ালো, আমার এখনো বিশ্বাস হয় না তুই আমার বউ, আমার পিচ্ছি বউ। এখন তো সে আবার কলেজে পড়ে, বাবা যায়। কাকনের কথা মতো 2 বছর আগে পলাশের সাথে লতা ও আফিফের সাথে বকুলের বিয়ে দেওয়া হয়। বকুলকে রাজি করাতে অবশ্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তবে এখন তারা সবাই ভালো আছে। শুধু অপূর্ণতা একটাই, ইনায়া। অফিস থেকে মাত্র ফিরল আফিফ। সে এখন একটি হাই স্কুলের শিক্ষক। ভালোই দিন কাটছে তার। সাথে তো বকুল আছেই, তার প্রিয়সী। বাড়িতে ফিরতেই ছোট্ট ছোট্ট পা ফেলে
বিকেল আফিফের কাছে আসে। আফিফ ব্যাগটা রেখে বিকেলকে কোলে তুলে নেয়, গালে দুটো চুমু খায়। মাম্মা কোথায়? মাম্মা তো নালনা ঘরে। আফিফ হাসে, বিকেলের কোলে একটি চুমু খেয়ে হাতে দুটো চকলেট ধরিয়ে দেয়। বিকেলকে নামিয়ে দিয়ে আফিফ রান্নাঘরের দিকে চলে যায়। বকুল জিনিসপত্র গুছিয়ে রাখছে। বকুল এখন 5 মাসের গর্ভবতী। আফিফ পেছন থেকে বকুলকে জড়িয়ে ধরে। বকুল রাগী চোখে আফিফের দিকে ঘুরে তাকায়। এতক্ষণে আসার সময় হলো, এখন সন্ধেবেলা রওনা দিব। আফিফ বকুলের কপালে অধর স্পর্শ করায়। সরি জান। আচ্ছা আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। সব গুছিয়ে রেখেছো তো? বকুল আফিফের গলায় বাঁধা টাইটা খুলতে খুলতে বলে। ফ্রেশ হয়ে খেয়ে তারপর বের হব। আফিফ ভ্রু কুচকায়। আজকেও না খেয়ে আছো? বকুল জবাব দিল না। আফিফ কপট রাগ দেখিয়ে বলল, খেতে হবে না, কাল থেকে রান্না বান্নাও বন্ধ। আমি কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করবে না? দুপুরে আমি বাইরে খেয়ে নেব। কে শুনে কার কথা? বকুল চোখ পাকিয়ে তাকায়। আপনার বলা আপনি বলতে থাকুন, আমি না শোনার কাজটাও করতে থাকবো। এখন যান। আফিফ চলে গেল। বকুল মৃদু হাসলো। ইকরা তাড়াতাড়ি খা বলছি, একটা মারামাটিতে পড়বে না কিন্তু। মায়ের কথা পাত্তা না দিয়ে জেনি দৌড়ে চলে গেল তার বাবার কাছে। জুবাইর কোলে তুলে নিল। কাকন হাতে ফিডার নিয়ে জুবাইরের সামনে দাঁড়ালো। ফিডারটা জুবাইরের হাতে দিয়ে রুক্ষস্বরে বলল, তোমার মেয়ে তুমি খাও, বাপ বেটি তেরার বংশধর। জুবাইর ঠোঁট টিপে হাসি আটকে রেখেছে। ফিডারটা ইকরার দিকে দিতেই সে আপনা আপনি খেতে লাগলো। এমনি গাড়ি ছেড়ে দেবে। কাকন বাসে উঠে পড়ল। পেছন পেছন ইকরাকে নিয়ে জুবাইরও উঠল। মাঝখানের সিটটি পেয়েছে তারা। জুবাইর কাকনের পাশে বসলো। কাকন মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কাকন আজ প্রচুর পরিমাণে ক্ষেপে আছে। অবশ্য কারণটা জুবাইর নিজেই। গাড়ি চলছে। ঘণ্টাখানিক নীরবতা চলেছে। ইকরা ঘুমিয়ে পড়েছে। জুবাইর বড় করে একটি নিঃশ্বাস নিয়ে শুকনো ঢোক গিলল। বউ, ও বউ। কাকনের অগ্নিদৃষ্টি দেখে জুবাইর থেমে গেল। বোকা বোকা হেসে বলল, বাবার জন্যই তো দেরি হলো। আমি হ্যাঁ, বাবা তো আমাকে বলেছিল যে বন্ধুর সাথে আড্ডা দিয়ে আস, তাই না? বোকা পেয়েছেন আমাকে। কাকনের দাঁতে দাঁত চেপে বলা কথায় জুবাইর হাসে। আরে বাবাই তো কারেন্ট বিল দিতে পাঠালো, আর তখন ওদের সাথে দেখা হয়ে গিয়েছিল। সত্যি বউ, আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে যে এতটা সময় পেরিয়ে গেল। কাকন মাথা নাড়ল। যতদিন বাড়িতে থাকবো ততদিন আপনি আলাদা থাকবেন। জুবাইরের মুখ হা হয়ে যায়। মাথা খারাপ নাকি? আমি পারবো না। আমার বউকে রেখে আমি আলাদা ঘুমাবো, এটা হতেই পারে না। কাকন স্মিত হেসে বলে, একা ঘুমাবেন না তো কি করো? আরো 2-1 মেয়ে জোগাড় করে দিতে হবে। জুবাইর মুখ ভেঙিয়ে বলে, আস্তা গফরিউল্লাহ, আমি এক নারীতে আসক্ত। আমার বউ ছাড়া এই পৃথিবীর সকল মেয়েই আমার খালা লাগে। এত সময় ধরে বাড়তে থাকা রাগটা মুহূর্তেই চলে গেল। শব্দ করে হেসে ওঠে কাকন। জুবাইর আনমনে তাকিয়ে থাকে কাকনের হাসি মাখা মুখটার দিকে। বিড়বিড় করে বলে, এভাবে হাসতে থাকো বউ। তুমি হাসলেই না আমি হাসতে পারি মন ভরে, হারাতে পারি তোমার এলোমেলো চুলের ভাঁজে। আজ অনেক দিন পর জমিদার বাড়ির প্রাণ ফিরে এসেছে। সবাই আছে আজ। বসার কক্ষে সবাই বসে আড্ডা দিচ্ছে। সময়ের ঠিক ঠিকানা নেই। এই হাসি মজায় পলাশকে লজ্জা দিতে জুবাইর বলল, আমাদের সবাই তো একটা করে রেডিও আছে, তোমার কবে হবে শালা? জুবাইরের কথা শুনে পলাশ বিষম খায়। আর চোখে তাকায় লতার দিকে। লতা লজ্জায় লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলো না সে, দৌড়ে চলে গেল। লতা চলে যেতেই সবাই হাসতে শুরু করলো। পলাশ বলল, রেডিও নিয়ে ঘুরার মজা তো বুঝতেই পারছেন। আমি ছোট মানুষ, এইসব বাচ্চা কাচ্চা সামালতে গিয়ে 2-3টা থাপ্পড় মেরে বসবো, তখন ঘটবে অঘটন। কাকন বাঁকা চোখে জুবাইরের দিকে তাকিয়ে চোখ রাঙায়। জুবাইর কাকনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বউ রেডিও হওয়ার পর তুমি কেমন খিটখিটে হয়ে গেছো। কাকন জুবাইরের পায়ে চিমটি কেটে বলে, খিটখিটে হয়ে গেছি তাই না? ওকে। কাকন উঠে চলে গেল। জুবাইর উঠতে নিলে আফিফ তাকে আটকে দিল। অগত্যা সেখানেই থাকতে হলো তাকে। নিজের ঘরের দিকে পা বাড়ালো কাকন। নজরে পড়লো ইনায়ার রুমটা। পা বাড়ালো সেদিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। দেওয়ালে লাগানো ইনায়ার কয়েকটা ছবি। কাকনের চোখের কোণে এসে ভিড় করলো নোনা জল। আমার সব থেকেই মনে হয় কিছুই নেই। তুই আমাকে ভালো না বাসলেও আমি তোকে অনেক ভালোবাসতাম ইনু।
তোর কথা মনে পড়লে না খুব কষ্ট হয় আমার। জানিস, আমার মেয়েটাও তোর মতো দেখতে হয়েছে। তোর নামের সাথে মিলিয়ে নাম রেখেছি ইকরা। কাকন চোখের পানি মুছে বেরিয়ে যেতে নিলে কাকনের নজর আটকায় ইনায়ের বুক সেলফের দিকে। কয়েকটা বই আছে, আজ অনেক ইচ্ছে করছে বই পড়তে। কাকন সেলফ থেকে একটি বই বের করতে নিলে সাথে ছোট্ট একটি নোটপ্যাড নিচে পড়ে যায়। কাকন নোটপ্যাডটা হাতে নিয়ে আবার সেলফে রেখে দেয়। চলে আসতে নিয়ে আবার সেলফের কাছে আসে, নোটপ্যাডটা আবার হাতে নেয়। তাতে ইংরেজিতে লেখা ইনায়া। তার মানে এটা ইনায়াত। কাকন মৃদু হাসলো, কৌতূহল জাগছে এই নোটটা পড়ার। সেই ভেবেই হাতে করে বইয়ের সাথে সাথে নোটটাও নিয়ে গেল। নোটপ্যাডটা হাতে নিয়ে বসে আছে কাকন। প্রতিটা নোট মনে করিয়ে দিচ্ছে অতীতের সুন্দর সুন্দর স্মৃতি। কাকনের চোখ আটকে আছে একটি লেখায়। আমি তোকে অনেক বেশি ভালোবাসি কাকন, কিন্তু আমি ভয় পাই। আমি যাকেই ভালোবাসি তারাই আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। আমি চাইলেও যে তোর সাথে স্বাভাবিক হতে পারবো না রে, আর আমি নিজেও তা চাই না। হয়তো এই কথাটা তুই কখনো জানতেই পারবি না, আমি জানাতেই চাই না। আমি যতই খারাপ ব্যবহার করি তুই আমাকে ছেড়ে যাস না। তুই তো দাদু দাদিকে আপন করে নিতে পেরেছিস, কিন্তু আমি পারিনি। আমার আপন বলতে শুধু তুই আর। কাকন নীরবে চোখের পানি ফেলছে। সে জানে ইনায়া তাকে কতটা ভালোবাসতো, কিন্তু আরেকজনটাকে। আর কয়েকটা পেজ উল্টাতে কাকন হতবাক হয়ে গেল। এটা কি সত্যি? আজ আমার বিয়ে হলো। কার সাথে জানো? আমার আসক্তি, আমার আপন মানুষের সাথে। সে ভেবেছে আমি কিছুই জানি না, তবে আমি সে তাকে ভালোবাসি এই কথাটা সে জানেই না। কাকন বিছানা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত অপর পেজ উল্টাতেই নজরে পড়ল একটা পেন্সিল স্কেচ, যাতে স্পষ্টই বোঝা যাচ্ছে ইনায়া আর তেজওয়ান একে অপরের কপালে কপাল ঠেকিয়ে বসে আছে। নিচে ছোট্ট করে লেখা অনলি মাইন। কাকন ধপ করে বিছানায় বসে পড়ে। তার মানে অফিসার তেজওয়ানের সাথে ইনুর কোনো সম্পর্ক ছিল, আর বিয়ে? কাকন শেষের পৃষ্ঠাগুলো চেক করলো। সব কয়টা তেজওয়ান ও ইনুর স্কেচ। কাকনের গলা শুকিয়ে আসলো, হাত পা কাঁপছে তার। বউ, ঘুমাওনি যে? আমার জন্য কাকন অস্থির হয়ে জুবাইরের হাত ধরে ভেতরে নিয়ে আসলো। জুবাইর? তেজওয়ান? তেজওয়ান কোথায়? কাকনের থেমে থেমে বলা কথায় জুবাইর চিন্তিত হয়। কি হয়েছে কাকন? আর ইউ ওকে? কাকনের হাত এখনো কাঁপছে। জুবাইরের পকেট থেকে ফোনটা বের করে কল লিস্ট চেক করলো। প্রথমেই তেজওয়ানের নাম্বার। একবার জুবাইরের দিকে তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। জুবাইর আশ্চর্য হয়ে কাকনের কাজকর্ম দেখছে। কাকন কল করলো, ফোন রিসিভ হয়। ওপাশ থেকে বলার সুযোগ না দিয়ে কাকন বলে ওঠে, ইনিয়ার সাথে আপনার কি সম্পর্ক ছিল? ওপাশ থেকে জারিফ হাসপাতালের কেবিনে থাকা অচেতন তেজওয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। কি বলবে বুঝতে পারছে না। হ্যালো, বলুন আমাকে। আমি জারিফ রহমান। তেজওয়ান স্যার হাসপাতালে ভর্তি। আমি তার অ্যাসিস্ট্যান্ট, আপনি বরং পরে জেনে নিয়েন। এই বলেই কল কেটে দিল জারিফ। শান্তির নিঃশ্বাস ফেলল। ফোনটা একেবারের জন্য বন্ধ করে দিয়ে কেবিনে প্রবেশ করলো। ভেতরে একজন নার্স তেজওয়ানের স্যালাইন পাল্টে দিচ্ছে। জারিফ ভেতরে গিয়ে নার্সকে জিজ্ঞেস করলো, স্যার জ্ঞান ফিরবে কখন? মেয়েটি নিজের কাজ করতে করতে জবাব দিল, 2 থেকে 3 ঘন্টা পর। নার্স চলে গেল। জারিফ বসে পড়ল বেডের পাশে রাখা চেয়ারে। ইতালির রোম শহর সান জিতর্জিও হসপিটালে গতকাল ভর্তি করা হয়েছে তেজওয়ানকে। তার মাথায় ব্যান্ডেজ। গতকালের ঘটনা মনে আসতেই দীর্ঘশ্বাস ফেলে জারিফ। কি থেকে কি হয়ে গিয়েছিল এখনো মাথায় ঢুকছে না তার। ক্রিসমন গ্যালারি ফুটবল ও আর্ট নিয়ে তৈরি একটি দল, যা স্বয়ং তেজওয়ানের নিজের। প্রতি 6 মাস অন্তর ফুটবল খেলার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করে রোম শহরের মোট 18টি দল। আর প্রতিবার কঠোর পরিশ্রমের ফল স্বরূপ জিতে এসেছে ক্রিসমন গ্যালারি। আর ক্রিসমন গ্যালারির সবচেয়ে বড় প্রতিপক্ষ স্ট্রিমলাউড ইনস্টিটিউট। ক্রিসমন গ্যালারি আসার আগে স্ট্রিমলাউড জিতে আসতো, তবে এই 3 বছরে 6টি ম্যাচে টানা 5 বার জিতে গেছে তেজওয়ানের দল।
সামনের মাসে আবারও খেলা হবে। সে নিয়ে 18টি গ্রুপের চেয়ারম্যানকে নিয়ে ছোট্ট একটি ট্রিপের আয়োজন করেছিল হেড আন্ডার অর্গানাইজার হ্যারিক রিগেন। ট্রিপটা ছিল প্যালাটাইন হিড পাহাড়ে, যা রোমার প্রাচীনতম পাহাড়। হিল থেকে রোম শহরে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সেই অনুযায়ী গতকাল সকালে হিলে এসেছিল সবাই। সেখানে ছিল স্ট্রিম লাউডের চেয়ারম্যান জ্যাক ক্যালিস। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে আছে তেজওয়ান, হাতে সিগারেট, দুটোই আপাতত মাইন্ড রিফ্রেশ করছে। এমন সময় তার পাশে এসে দাঁড়ায় জ্যাক। এতে অবশ্য তেজওয়ান মনোযোগ দিল না। এই ছেলেটাকে তেজওয়ানের ভালো লাগে না, খুব একটা সুবিধারও না। হোয়াটসঅ্যাপ মিস্টার তেজ। তেজওয়ান সিগারেটের শেষ টান দিয়ে নিচে ফেলে দিল। আই এম গুড, ইউ? জ্যাক কুটিল হেসে বলল, সবসময় ভালো, এবার আরও বেশি ভালো থাকবো। আশা রাখছি এবার আমাদের টিমটাই জিতবে। তেজওয়ান মৃদু হাসলো, সামনের দিকে তাকিয়েই বলল, বেস্ট অফ লাক। জ্যাকের সবচাইতে খারাপ অভ্যাস মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো, আর সেটা যদি হয় প্রতিপক্ষ তবে তো কথাই নেই। এর আগে তেমনভাবে সাক্ষাৎ হয়নি তাদের। জ্যাকের নজর পড়ে তেজওয়ানের হাতে থাকা গোল্ডেন ব্রেসলেটের দিকে। নাইস ব্রেসলেট। জ্যাকের কথা শুনে তেজওয়ান নিজের হাতের দিকে তাকায়, যাতে নিখুঁতভাবে লেখা আছে অর্কিড। অর্কিড কে? প্রেমিকা? তেজওয়ান নিজের পকেটে হাত ঢুকিয়ে নিল, গম্ভীর গলায় বলল, স্ত্রী। জ্যাক ঠোঁট বাঁকিয়ে হাসলো। তো একদিন দেখা করান আপনার অর্কিডের সাথে। আমি যদি দেখা পাই অবশ্যই দেখা করাবো। তেজনের নির্লিপ্ত উত্তর জ্যাক তেজনের কথা বুঝলো না, বোঝার চেষ্টাও করলো না। সে তো শুধু সুযোগ খুঁজছিল তেজনকে উত্তেজিত করার। তা কেন? আপনার স্ত্রী বুঝি অন্য ছেলের সাথে পালিয়েছে? সো স্যাড ম্যান। এক কাজ করবেন, আপনার অর্কিডকে খুঁজে বের করে আমার কাছে পুরোটা শেষ করার আগেই নাক বরাবর ঘুষি পড়ল। জ্যাক নাক ধরে মাটিতে বসে পড়ল। তেজন শার্টের হাতা গোছাতে গোছাতে জ্যাকের দিকে এগিয়ে গেল। জ্যাক নিজের নাক থেকে হাত সরাতেই দেখে রক্ত পড়ছে। ইউ বাস। আবার আরেকটা ঘুষি পড়ে জ্যাকের নাকে। একের পর এক মেরেই চলেছে তেজওয়ান। তেজওয়ান আর জ্যাককে এই অবস্থায় দেখে বাকি সবাই এগিয়ে আসে। জারিফ দ্রুত তেজওয়ানকে ধরে আটকানোর চেষ্টা করে, তবে তেজওয়ান তো থামেই না, উল্টো জারিফকে ধাক্কা মেরে জ্যাকের কলার চেপে ধরে। ততক্ষণে জ্যাকের অবস্থা খারাপ। তেজওয়ান দাঁতে দাঁত চেপে বলে, সব কিছু মানতে পারলেও আমার অর্কিডকে নিয়ে ভুলেও কিছু শুনতে রাজি নই। এটা শুধু ওয়ার্নিং। আর কোনোদিন আমার সামনে এসে আমার অর্কিডের নামে কিছু বললে একদম খুন করে ফেলবো মা আপনার। জারিফের হাত কিছুটা কেটে গেছে। জারিফ তবুও গিয়ে তেজনকে কোনো রকমভাবে পিছিয়ে নিয়ে আসে। উপস্থিত সবাই তেজনের এমন আচরণ দেখে অবাক। তারা সবসময় তেজনকে শান্ত ধৈর্যশীল হিসেবে দেখে এসেছে। তবে এমন কি বলেছে জ্যাক যে তেজওয়ান এতটা রেগে গেছে? উপস্থিতি বুঝে ওঠার আগেই তেজওয়ান সেখান থেকে উধাও। জারিফ দেখে তেজওয়ানের গাড়ি দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। তারপর জ্যাককে কাছের একটা হাসপাতালে নেওয়া হয়। জারিফ কোনোভাবে তেজনের ফ্ল্যাটে চলে আসে, কিন্তু তেজওয়ান সেখানে নেই। বিকেলের দিকে হাসপাতাল থেকে খবর আসে তেজওয়ান হাসপাতালে ভর্তি। কার অ্যাক্সিডেন্ট করেছে। তেমন একটা আঘাত না লাগলেও মাথার পেছনে আঘাত পেয়েছে ভালোই। ভাবতে ভাবতে কখন সময় কেটে গেছে বুঝতেও পারেনি জারিফ। এই তেজওয়ানের অ্যাসিস্ট্যান্ট হয়ে যা যা পরিস্থিতি দেখতে হয়েছে তাকে তা বাপের জন্মেও ভাবেনি সে। ফোনটা দাও। জারিফ চমকে ওঠে। আকস্মিকতায় জারিফ চেয়ার থেকে নিচে পড়ে যায়। তেজওয়ান নিজের হাত থেকে স্যালাইনের সুইটা খুলতে খুলতে বলল, তাড়াতাড়ি দাও ফোনটা। জারিফের আত্মা শুকিয়ে গেছে। কখন জ্ঞান ফিরল এনার? আর ফিরল, এভাবে কেউ ভূতের মতো চমকে দেয়? আজব। জারিফ উঠে দাঁড়ালো, ফোনটা তেজওয়ানের দিকে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তেজওয়ান নাম্বার ডায়াল করে কানে নিয়ে বেরিয়ে যেতে যেতে জারিফকে উদ্দেশ্য করে বলল, বিলটা মিটিয়ে দিও। ইকরার কান্না থামানোর চেষ্টা করছে জুবাইর। এই মেয়েটার যে এত জেদ, একদম মায়ের মতো। আর চোখে ঘুমন্ত কাকনের দিকে এক পলক তাকালো। এদিকে তেজওয়ানের জন্য চিন্তা হচ্ছে। এখন সকাল 8টা বাজে। ইতালিতে তাহলে ভোর বা রাত 4টা। ফোন করবে কি করবে না ভাবতে ভাবতে কল করেই ফেললো ইকরা। জুবাইরের বুকেই আবার ঘুমিয়ে গেছে। দুবার রিং হতেই তেজওয়ান ফোন রিসিভ করলো। এই সময় কল করেছিস কেন? জুবাইর অস্থিরতা ও চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, তুমি নাকি হসপিটালে? কি হয়েছে তোমার?
গুরুতর কিছু না, কাকুন কল করেছিল নাকি? জুবাইর একবার ঘুমন্ত কাকনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কাকন কোনোভাবে জানতে পেরে গেছে? আমাকেও অনেকবার জিজ্ঞেস করছিল, আমি বলেছি এই নিয়ে আমি কিচ্ছু জানি না। হানিমুনে যাসনি তো? টিকিট বুক করে দিচ্ছি, প্যারিস চলে আস। স্বাভাবিক স্বরে কথাটা বলেই কল কেটে দিল। জুবাইর তেজওয়ানের কথার মানে বুঝতে পারল না, কোন কথায় কি উত্তর দিল। এখানে তাদের হানিমুনের কথা কেন আসলো? প্যারিসের সাতো শহর, যা সাতেও শহর নামেও পরিচিত। সেখানকার একটি পার্কের রাস্তা ধরে হাঁটছে দুজন রমণী, যারা একে অপরের খুব কাছের বান্ধবী। রাস্তার দুপাশে পাম গাছ, ঝিরিঝিরি বৃষ্টি, সাথে শীতল বাতাস। কিছুটা সামনেই বেঞ্চ। শাকিরা দৌড়ে গিয়ে সেখানে বসলো। তার পেছনে ক্রপ টপ ও স্কার্ট, চুলগুলো দুবেনি করে সামনে ফেলে রাখা। পেছন পেছন গিয়ে শাকিরার পাশে গিয়ে বসলো মারভিয়া। তার পরনে সাদা রঙের ফ্রক ও জিন্স প্যান্ট। এই শহরের জনপ্রিয় গায়িকা সে, আর শাকিরা একজন বেলি ডান্সার। মারবি? মারভিয়া হাসি মুখে শাকিরার দিকে তাকালো। কিছু একটা বলতে চাই সে, সেজন্যই তো পার্কে নিয়ে এসেছে শাকিরা মারভিয়াকে। মারভিয়া শাকিরার হাতে চিমটি কাটলো, ভ্রু কুঁচকে বলল, তুমি লজ্জা পাচ্ছ? এটাও আমাকে বিশ্বাস করতে হচ্ছে? শাকিরা মারভিয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙালো। শাকিরা লজ্জা পাই না। সে তো দেখতেই পাচ্ছি। এখন বলো কি বলতে আমাকে এখানে নিয়ে এসেছিস? মারভিয়ার কথায় শাকিরা পা তুলে তার দিকে তাকায়। অবশেষে সে আছে, আমাদের আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। মারবি? মারভিয়া কপাল কুঁচকালো। সে বলতে তোর সেই প্রেমিক? শাকিরা ভাব নিয়ে বলে, প্রেমিক বলবি না তো, সে আমার হবু স্বামী। মারভিয়া হাসে। শেষ দেখা হয়েছে 3 বছর আগে, তাও বাংলাদেশে, তাই না? শাকিরা প্রচুর খুশি। দেখিনিস, এবার আর যেতে দিচ্ছি না, বিয়েটা করেই ছাড়বো। মারভিয়া নিজেই কোনই দিয়ে শাকিরার পেটে খোঁচা মেরে বলে, দেখবো না? ভাগ্যিস তোর বাবা বাংলাদেশি, না হলে তোর প্রেমিককে সাথে তো তোর দেখাই হতো না। শাকিরা শব্দ করে হাসে। সে তো তোরও মাও বাংলাদেশি। সে যাই হোক, তোর সাথে একটা কাজের কথা আছে আমার। মারভিয়া ভ্রু কুঁচকে শাকিরার দিকে তাকালো। শাকিরা কণ্ঠে শান্ত ভাব এনে বলল, লোবর মিউজিয়ামে আর্ট এক্সিবিশন শুরু হচ্ছে 25শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিন উদ্বোধনের জন্য ডান্সের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি চাই সেদিন তুই আমার সাথে এক্সিবিশনে যাস। মারভিয়া মাথা নাড়ালো, মৃদু হেসে বলল, যদি কোনো কাজ না থাকে অবশ্যই যাব। শুনেছি এবার নাকি বাংলাদেশ থেকেও এক্সিবিশন অংশগ্রহণ করবে। শাকিরা ঠোঁট টিপে হাসে, আবারও ভাব নিয়ে বলে, এখানে তো আমার প্রিয় মানুষটি আছে। মারভিয়া অবাক হয়। তার মানে তোর প্রেমিক কোনো আর্টিস্ট? শাকিরা শব্দ করে হাসলো। আরে না, সে তো শুধু বাংলাদেশের কয়েকজন প্রতিভাবান শিল্পী আর্টগুলো এখানে প্রদর্শন করবে। আমি খুব এক্সাইটেড। মারবি? মারভিয়া কিছু বলার আগেই তার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে শাকিরার দিকে তাকালো মারভিয়া। আমার ম্যানেজার কল করেছে, একটু কথা বলে নেই। মারভিয়া কলটা রিসিভ করলো। অল্প সময়ের কথোপকথন শেষ হতেই মারভিয়া উঠে দাঁড়ালো। আই এম সরি শাকিরা, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। আই থিঙ্ক আবার কোনো শো এর জন্য। শাকিরা মুখ গোমরা করে বলল, কি আর করার, ঠিক আছে যা। আর হ্যাঁ, মাস্ক পরে নিস, সেলিব্রিটি হয়েও বিপদ। মারভিয়া দ্রুত হাঁটতে হাঁটতে শাকিরাকে বিদায় জানিয়ে চলে যায়। শাকিরা মনে মনে কিছু একটা ভাবে, তারপর বিড়বিড় করে। অবশেষে আবারও লম্বা একটি গোসল শেষে বাইরে বের হয় তেজওয়ান। জারিফ আগে থেকে উপস্থিত। তেজওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছতে মুছতে জারিফকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? জারিফ চিন্তিত, কথাটা কি বলা ঠিক হবে নাকি না এটাই আপাতত ভাবছে। হোয়াট? জারিফ মুখ খুলল। জ্যাক। তেজওয়ান টাওয়াল রেখে জারিফের দিকে তাকালো, ইশারায় জিজ্ঞেস করলো কি। জারিফ আড়ালে শ্বাস ত্যাগ করলো। জ্যাক আপনার নামে কেস করেছে। তেজওয়ান কোনো গুরুত্ব না দিয়ে নিজের টি শার্টটা পরে নিল। টেবিল থেকে ল্যাপটপটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসলো। জারিফ এখনও তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তেজওয়ান ল্যাপটপ অন করতে করতে জারিফকে বলল, এখন থেকে ঠিক 2 মিনিট পর তোমার কাছে একটা কল আসবে।
কথাটা বলেই নিজের কাজ করতে লাগলো। সত্যি সত্যি 2 মিনিট পর একটি কল আসলো। জারিফ রিসিভ করতেই যা শুনলো তাতে অবাক হয়ে তেজনের দিকে তাকালো। কল কেটে দিয়ে বলল, স্যার, জ্যাককে তার বাসায় মাদকদ্রব্য পাওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে। তেজন ল্যাপটপের দিকে নজর রেখেই বলল, জুবাইয়ের কাকন আর ইকরার টিকিট বুক করা হয়েছে? আমরা আগামীকালকেই যাচ্ছি। কাকন আর জুবাইয়ের 25 তারিখে যাবে। এক্সিবিশনের জন্য হাতে সময় কম, সব তাড়াতাড়ি ব্যবস্থা করো। জারিফ কিছু সময় তেজনের দিকে তাকিয়ে তারপর চলে গেল। জারিফ চলে যেতেই তেজন ল্যাপটপটা রেখে আবার আয়নার সামনে দাঁড়ালো। হাতে থাকা গোল্ডেন অর্কিডের নাম খোদাই করা ব্রেসলেটটার দিকে তাকালো। ফিচেল হেসে ঘাড় দুদিকে কাত করে শব্দ করলো, আমি খুব খারাপভাবে আসক্ত সোনা, তুমি যে আমার একমাত্র আসক্তি। হাত নামিয়ে আয়নাতে নিজের চোখের দিকে তাকালো। জ্যাক, তোর এই দিনটা তোর নিজের দোষেই দেখতে হলো। না তুই আমার অর্কিডের বিষয়ে বলতি, আর না তুই মার খেতি, না তুই কেস করতি, না তুই এভাবে জেলে যেতি। সো স্যাড। তেজন হাই তুলতে তুলতে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সারা রাত ঘুমায়নি তেজওয়ান। ঘুমোবেই বা কী করে? রাত জেগে জ্যাকের A to Z ডিটেলস বের করেছে সে আর তার লোকেরা। আফসোস, ভুল মানুষের সাথে লাগতে এসেছিল। ঘণ্টাখানেক ধরে কাকনকে বোঝানোর বৃথা চেষ্টা করছে জুবায়ের। কাকন কিছুতেই বুঝতে চাইছে না। জুবায়ের রীতিমতো বিরক্ত, কিছুটা উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, তেজওয়ান ভাইয়ের সাথে ইনার বিয়ে হয়েছিল, তারা একে অপরকে ভালোবাসতো, এখন শান্তি। কাকন ধাপ করে বিছানায় বসে পড়ল। জুবায়ের নিজেকে শান্ত করলো। তেজওয়ান প্রথম থেকে সবকিছু জুবায়েরকে বলেছিল, তাদের প্রথম দেখা থেকে শুরু করে বিয়ে। কাকনকে একে একে সবটা বলে জুবায়ের। আর বিয়ের পেপারটা আমি ফাইলে রেখেছিলাম, তবে ওদের মাঝে তেমন কিছুই হয়ে ওঠেনি। তার আগেই তো। জুবায়ের কথা শেষ হওয়ার আগেই কাকন ছলছল নয়নে তাকিয়ে বলল, এত বড় রতিটা তুমি আমার কাছে কেন লুকালে? জুবায়ের কাকনের দুগালে হাত রাখে। বলার মতো কিছু ছিল, তাদের সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। কাকন হু হু করে কেঁদে উঠল। জুবায়ের কাকনের মাথাটা নিজের বুকে ঠেকায়। বউ, এবার তো রাজি হয়ে যাও। কাকন কান্না থামিয়ে জুবায়ের মুখের দিকে তাকালো। জুবায়ের কাকনের কপালে অধর স্পর্শ করলো। তাহলে সামনের সপ্তাহ আমরা হানিমুনে যাচ্ছি, ফাইনাল। কাকনকে কিছু বলার সুযোগ দিল না জুবায়ের। কোলে তুলে নিল। ঘুমন্ত ইকরার দিকে এক পলক তাকিয়ে কাকনকে নিয়ে চলে গেল ছাদে। অনেক প্ল্যান করতে হবে তো, হানিমুনে যাচ্ছে বলে কথা, তাও আবার ব্যবস্থা করে দিয়েছে স্বয়ং তার বড় ভাই। প্লাজমিক বারের সামনে দাঁড়িয়ে আছে তেজন আর জারিফ। এক এক করে 6টা সিগারেট শেষ করেছে গত 2 ঘন্টায়। সারাদিন ঘুমিয়ে দুপুরের দিকে ঘুম ভাঙে তারপর জরুরি কাজে অফিস। এখন রাত 9টা। 2 ঘন্টা যাবৎ বারের বাইরে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তেজওয়ান। তার নজর আপাতত বারের ভেতরে থাকা এক রমণীর দিকে, যে প্রায় দীর্ঘ সময় ধরে সবার সাথে নাচ ও ড্রিঙ্কস করছে। সিগারেটের শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু মাটিতে ফেলে দিল, পা দিয়ে পিষে ফেলল। লাল টকটকে শরীরের সাথে লেগে থাকা পোশাক পরিহিত রমণী মাতাল অবস্থায় বেরিয়ে আসলো বার থেকে। রমণী এখনো তেজওয়ানকে খেয়াল করেনি। কিছু দূর এগিয়ে আসতেই তেজওয়ানকে দেখে থেমে যায়। নীলি নামক রমণী, চেহারায় কৃত্রিম সাজসজ্জা, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, হাসি হাসি মুখ করে টলতে টলতে তেজওয়ানের সামনে এসে দাঁড়ালো। এসেই তেজওয়ানের বাইকে হেলান দিল। আমি জানতাম তুই আসবি। শব্দ করে হাসতে লাগলো নিশি। তেজওয়ানের মুখোদয় গম্ভীর গম্ভীর গলায় বলল, সমস্যা কি তোর? নিশি তেজওয়ানের হাতে থাপ্পড় মেরে বলল, তোর কোচ ওই সালা, সরি, ও তো আমার এক্স। ওই এক্সের বাচ্চা আমার সমস্যা। কিভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল শালা। আজ 3টে মাস কোনো খবর নেই। নিশির কথা শুনে তেজওয়ান বুঝতে পারলো এই মুহূর্তে নিশি পুরোপুরি মাতাল। তেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে। জারিফের দিকে তাকিয়ে তাকে আদেশে সুরে বলে, ওকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসো, সামনের অডি গাড়িটা ওর। জারিফ তেজওয়ানের কথা মতো গাড়ির কাছে চলে গেল। একা একা বিড়বিড় করতে থাকা নিশির দিকে তাকিয়ে বলল, নিজের গাড়িতে যা। নিশি অসহায় দৃষ্টিতে তেজওয়ানের দিকে তাকিয়ে প্রতিবারের মতো এবারও জিজ্ঞেস করে, রিপাত কোথায় বল না। আমি জানি তুই জানিস। ওকে বল না আমার সাথে একবার কথা বলতে। আমার না অনেক কষ্ট হচ্ছে। কথা বলার মতো অবস্থায় থাকলে তো
তেজনের বিড়বিড় করা কথা বুঝতে পারল না নিশি। তেজন চোখের ইশারায় নিশিকে নিজের গাড়িতে যেতে বলল। প্রতিবারের মতো এবারও কোনো উত্তর না পেয়ে চলে গেল। গত 3 মাস আগে গুরুতর অ্যাক্সিডেন্টের কারণে কোমায় আছে রাফিদ। তেজন না পারছে বলতে, না পারছে সইতে। অন্যদিকে নিশি তার মামার মেয়ে, সম্পর্কে তার বোন, ছোটবেলা থেকেই ইতালি থাকে তারা। রাফিদ তেজনের অফিসের ফুটবল টিমের কোচ, এখান থেকেই তাদের পরিচয়। তেজন পকেট থেকে নিজের ফোনটা বের করলো। 10টার কাছাকাছি ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে তেজন বিড়বিড়ালো, তোর জন্য এখনই রাতে আমাকে শাওয়ার নিতে হবে। ড্যাম ইট। বাইক স্টার্ট দিল তেজওয়ান। শরীরটা কেমন রিরি করছে তার। প্রচণ্ড রাগ হচ্ছে নিশির ওপর। কেন স্পর্শ করলো তাকে? হুট করে রাস্তার মাঝখানে বাইক থামিয়ে দিল। এমনিতেও এই রাস্তায় তেমন গাড়ি চলাচল করে না। বাইক থেকে নেমে নিজের পরনে থাকা কালো রঙের শার্টটা খুলে রাস্তায় ফেলে দিল। আপাতত হাতা কাটা গেঞ্জি পরনে তার, এতেও বেশ সুদর্শন লাগছে। দুহাত দিয়ে ঘাড় চেপে ধরল, বিড়বিড় করে বলল, আমাকে স্পর্শ শুধু তুমি করবে, আর তোমাকে শুধু আমি। তুমি থাকো বা না থাকো, তোমার অধিকার তোমারই থাকবে, অন্য কারো না। আসক্তি বড়ই খারাপ, তাই না? তুমি আমার একমাত্র আসক্তি অর্কিড, যাকে আমি মৃত্যুর পরও চাইবো। তুমি গোলাপ হয়ে জন্ম নিও না, তুমি বরং জবা হয়ে জন্ম নিও। গোলাপ তো সবাই ছিঁড়তে চায়, জবা ছেঁড়ার অধিকারটা না হয় শুধু আমার থাক। নিজ মনে বিড়বিড় করছে মারভিয়া। দৃষ্টি তার অর্ধচন্দ্রের দিকে। কাঁধ সমান চুলগুলো মৃদু নড়ছে, ঠোঁটে লেগে আছে মৃদু হাসি। আজকাল বিনা কারণেই হাসি পায় তার, কি জানি কেন। শাকিরা তো বলে প্রেমে পড়লে নাকি মানুষ একা একাই হাসে, নিজের সাথেই কথা বলে। তবে কি সে নতুন করে প্রেমে পড়ল? সে তো রোজই নতুন করে প্রেমে পড়ে একটি মানুষের, যার জন্য তার জীবনে এই সুন্দর দিনটা এসেছে, যার অপেক্ষায় দিন গুনছে এখনো। কবে পাবে দেখা? ঘুমাওনি কেন মারভি? মারভিয়া পেছনে তাকায়। বারেক সন তার বাবা। মারভিয়া স্মিত হাসে। সন এগিয়ে আসে মারভিয়ার কাছে, মারভিয়ার মাথায় হাত রাখে। তুমি এখানে কি করছো? মাম্মাম জানে তুমি এখানে? সন হাসে। সে জানলে বুঝি আসতে দিতে? দুজনেই হেসে ওঠে। মারভিয়া হাসি হাসি মুখ করে বলে, 25শে আগস্ট লুভর মিউজিয়ামের আর্ট এক্সিবিশনের উদ্বোধনের অনুষ্ঠানে আমি গান গাচ্ছি পাপা। ম্যানেজারের সাথে ডিল করেছে তারা। আমি অনেক এক্সাইটেড পাপা, এত বড় একটি সুযোগ পাচ্ছি। সন খুশি হয়। মেয়ের এত বড় একটি অ্যাচিভমেন্ট বলে কথা। তাহলে একটা পার্টি দেওয়া যাক। মারভিয়া মুখ ঘুরিয়ে নিল। না, আমার অন্য কিছু চাই। সন ভ্রু কুঁচকালো। কি চাও? মারভিয়া কুটিল হাসে। আমি চাই যে তুমি আর মাম্মাম 25 তারিখে আমার প্রোগ্রামে যাও। কোনো না শুনছি না, কিন্তু কোনো কাজের কথা বলতে পারবে না। সন কিছু একটা ভাবলেন, তারপর উত্তর দিলেন, তুমি যখন চাইছো তবে এটাই হোক। মারভিয়া খুশি হয়, সনকে জড়িয়ে ধরে। ইউ আর দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড। প্র্যাকটিস রুমে ডান্স প্র্যাকটিস করছে শাকিরা, তাও এই মধ্যরাতে। এটা তার মেজাজ শান্ত রাখার ঔষধ। প্রচুর পরিমাণে রেগে আছে সে। সেই যে লোকটা একটি মেসেজ করেছিল যে সে প্যারিস আসবে, তারপর থেকে কোনো খবর নেই। কি এমন কাজ থাকে তার যে কোনো খবরই পাওয়া যায় না? মাঝে মাঝে প্রচুর অভিমান হয় তার, তবে কিছুই করার নেই। দোষটা তার, এভাবে শাস্তি দিতে হয় তাই বলে। নাচ থামিয়ে বসে পড়ল শাকিরা। একবার সামনে পাই তোমাকে, কিভাবে শোধ তুলি দেখে নিও। অসভ্য বজ্জাত ছেলে, নয়তো জিত কোথায় থাকে। এবার আর ছাড়ছি না। ঢক ঢক করে এক বোতল পানি পান করলো শাকিরা, আবারও উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বিড়বিড় করলো, কারো কথায় আর মানছি না আমি। দরকার পড়লে হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে হলেও বিয়ে করব। আমার সংসার করার কত ইচ্ছে, তোর জন্য দেরি হচ্ছে অসভ্য ছেলে। লম্বা একটা শাওয়ার নিয়ে তৈরি হয়ে বের হলো তেজওয়ান। বিছানায় বসে ফোনটা হাতে নিল। ওয়ালপেপারে তার অর্কিডের সেই ছোট্টবেলার ছবিটা। মুস্কি মুস্কি হাসলো তেজওয়ান। পূর্ব দিকের দেওয়ালে বড় বড় করে টানানো তার অর্কিডের অনেকগুলো ছবি। সেদিন তোলা গাড়িতে ঘুমন্ত অবস্থার ছবিটির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো তেজওয়ান। ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। আমার ঘুমন্ত পড়ি আর কতকাল ঘুমাবে? ফিরবে না বুঝি? ইচ্ছে হয় না? ছবি কি কথা বলতে পারে? পারে না। কোনো উত্তর আসলো না। তেজওয়ান তার অর্কিডের ছবিতে স্পর্শ করলো।
তুমি বৃষ্টি হয়ে ছুঁয়ে দিও, আমি মাখিয়ে নেব গায়ে, হাতে হাত রাখবো, আবার যাব বহু দূরে। আজ 25শে আগস্ট। লুডোর মিউজিয়াম এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে টানা সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলেছে। মারভিয়ার গানে দেশি বিদেশি সকলেই মুগ্ধ, প্রশংসা করছে সকলে। শাকিরা আপাতত গিয়েছে তার প্রিয় মানুষটিকে খুঁজতে। মারভিয়া বসে আছে নিজ চেয়ারে। দূর থেকে শাকিরাকে দেখতে পেয়ে মারভিয়া উঠে দাঁড়ালো। তার পাশে কালো ফর্মাল পোশাক পরিহিত একটি ছেলে। তার আরও সামনে আসতেই মারভিয়ার মস্তিষ্কে ভেসে উঠল পুরনো কিছু স্মৃতি। চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। মারভি, লুক, হি ইজ মাই বয়ফ্রেন্ড। মারভিয়া বড় করে একটি শ্বাস নেয়, স্মিত হেসে সামনে তাকায়। তৎক্ষণাৎ শাকিরার সাথে থাকা ব্যক্তিটির চোখ বড় বড় হয়ে যায়। একবার শাকিরার দিকে তাকিয়ে আবার মারভিয়ার দিকে তাকায়। মারভিয়া মুচকি হেসে নিজের হাত বাড়িয়ে দেয়। হাই, আই এম মাভিয়া, আই মিন মাভিয়া অর্কিড। ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়ে শাকিরা বলল, ও জারিফ, জারিফ খান। মারভিয়া কুটিল হাসে। জারিফের গলা শুকিয়ে আসছে, মনে মনে বিড়বিড়ালো, শেষমেশ আমার প্রেমিকার বেস্ট ফ্রেন্ড হতে হলো। এ মেয়েকে এখন কি হবে? ওকে চিনে ফেললো, তাহলে স্যার তো আমাকে জ্যান্ত কবর দেবে। কি ভাবছেন মিস্টার খান? জারিফ চমকায়, শুকনো ঢোক গিলে। মনে পড়ে যায় 3 বছর আগের কথা। তেজন আগেই এই ক্রিসমন গ্যালারি তৈরি করেছিল, যার সম্পূর্ণ দায়িত্ব ছিল জারিফের ওপর। তেজনের একটি খারাপ অভ্যাস হলো সে কোনো জিনিসে আসক্ত হতে পারে না। আজ এটা করবে তো কাল ওটা। তেজন চলে আসে বাংলাদেশে। প্রায় বছরখানেক গোয়েন্দা বিভাগে চাকরি করে। হঠাৎ জারিফকে বাংলাদেশে আসতে বলে তেজন। বলে তাকে পুলিশের চাকরি করতে হবে। তারপর প্ল্যান করেই সেদিন গাড়িতে আগুন লাগানো হয়। তেজনের প্ল্যান মতো ইনায়াকে অজ্ঞান করে অন্য একটি গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় বিমানবন্দরে, আর গাড়িতে রাখা হয় অন্য একজনের লাশ। তারপর তেজন ইনায়াকে নিয়ে কি করেছে তা জানা নেই। তবে আজকে মারভিয়াকে দেখে জারিফ বুঝতে পারছে ইনায়াকে প্যারিস রাখা হয়েছিল, না হলে এত বছর তো এক্সিবিশনে আসতে চায়নি তেজওয়ান। এইবার কেন আসতে চাইলো? হয়তো আবার প্রণয়ের নেশায় আসক্ত হতে। কি হয়েছে বলো তো, কি এত ভাবছো? জারিফের ধ্যান ভাঙে, স্মিত হেসে বলে, না তেমন কিছু না, তোমার বান্ধবীকে আমার একজন চেনা ব্যক্তির মতো দেখতে, তাই আর কি। মতো নাকি আমি? জারিফ মারভিয়ার দিকে তাকালো। মারভিয়া স্মিত হাসলো, শাকিরার দিকে তাকিয়ে বলল, আমি তাহলে বাড়ি যাচ্ছি, আনন্দ করো। মারভিয়া মনে মনে হাসে। তার মন বলছে সে এবার দেখা পাবে তার তেজওয়ানের, অর্কিডের তেজওয়ান। হ্যাঁ, মারভিয়াই ইনায়া। গত 3 বছর আগে ইনায়াকে এখানে রেখে গিয়েছিল, সাথে রেখে গিয়েছিল একটি চিঠি যেখানে লেখা ছিল, কি চিন্তা করছো? তোমাকে অন্য কেউ শাস্তি দেবে? শাস্তি আমি তোমাকে দেব, তবে শাস্তির মেয়াদটা তোমার হাতে। তোমাকে সাধারণ হতে হবে অর্কিড, আর 5টা মানুষের মতো তোমাকে ফিরতে হবে। আর যার জন্য চেষ্টা করতে হবে তোমাকে। তুমি নিজের চিকিৎসা করবে, নিয়ন্ত্রণ করবে নিজের ভেতরে থাকা অনুপ্রবাস সত্তাকে। যেদিন তুমি পুরোপুরি মুছে ফেলতে পারবে, নিজেকে নতুন করে তৈরি করবে, সেদিন তোমার শাস্তি শেষ হবে। এর আগে আমার দেখা পাবে না তুমি, আমি মরে গেলেও না। আর এটাই তোমার শাস্তি। আজ থেকে ইনায়া নেই, তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেছে। তুমি এখন নতুন পরিচয়ে নিজেকে তৈরি করবে, যেখানে তুমি আমার অর্কিড, মারভিয়া অর্কিড। আর পাগলামি করবে না, করলেও আমি ফিরবো না যতদিন তুমি নিজে থেকে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করবে না। আজ থেকে তুমি ইনায়া নও, অর্কিড, আমার অর্কিড। অর্কিড তার তেজনের কথা রেখেছে। প্রথমে পাগলামি করেছে প্রচুর, তবুও তেজনের একটি খবর পর্যন্ত পায়নি সে। অতঃপর নিজেকে স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ 3টি বছর চিকিৎসা নিচ্ছে ইনায়া। গত সপ্তাহে বলেছে সে এখন পুরোপুরি সুস্থ। সে তো তার তেজওয়ানের কথা রেখেছে। এখন সে সবার সাথে মিশতে পারে, চলতে পারে। এখন তার একটা পরিবার আছে, যারা তার মা বাবার ভালোবাসা পূরণ করে দিয়েছে। এখানে আসার পর এই দুটো মানুষকেই পেয়েছে, পাখি আর বারেক সন। তাদের কোনো সন্তান নেই, তবে অর্কিড এখন তাদের সন্তান। তার এখন নতুন পরিচয়। ইনায়ার অস্বস্তি মুছে গেছে। এখন সে পাখি আর বারেকসনের একমাত্র মেয়ে মারভিয়া অর্কিড।
মন খুলে হাসতে পারলেও তার শাস্তিটা, সেটা তো রোজ রাতেই যন্ত্রণা দেয়। এর থেকে মৃত্যুও ভালো ছিল। তেজন ফিরবে, এবার অবশেষে তাদের দেখা হবে। এই শাস্তি শেষ হবে অতি শীঘ্রই। আনমনে হাঁটতে হাঁটতে কখন বাড়ি এসে পড়েছে খেয়াল নেই অর্কিডের। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নেমেছে। কলিং বেল চাপতে গিয়েও চাপল না, এগিয়ে গেল বাগানে। চাঁদের মৃদু আলোতে অর্কিড ফুলের দিকে তাকিয়ে স্মিত হাসল। অনুপ্রভার সত্তার অস্তিত্ব মুছে গেলেও আমার অস্তিত্ব রয়ে গেছে তেজওয়ান। আমি যখন ছন্ন ছাড়া পাখি, তেমন গর্জে ওঠা বাঘিনী। আমাকে শাস্তি দেওয়ার শাস্তি তো আপনাকেও পেতে হবে। তৈরি থাকবেন প্রিয়। ভালোবাসা নয়, আসক্তির আগুনে পুড়িয়েছেন আমাকে। বউ, আমার কেমন কেমন লাগছে। রাতের প্যারিস সৌন্দর্যের আরেকটি উদাহরণ চ্যাম্প দ্য মার্স, সেনা নদীর তীরে অবস্থিত আইফেল টাওয়ার। অসম্ভব রকম সুন্দর জায়গা। পাশের একটি হোটেলে উঠেছে তারা। রাতের শহর দেখতে বেরিয়েছে দুজনে। তবে এই মুহূর্তে জুবায়েরের কথা শুনে কাকনের কপালে চিন্তার ছাপ পড়ল। কি হচ্ছে, খারাপ লাগছে? জুবায়ের ইকরাকে চুমু খেতে খেতে বলে। হ্যাঁ, অনেক। কাকন জুবায়েরের হাত ধরে। চলুন হোটেলে চলে যায়, ইকরাকে দিন আমার কাছে। কাকন ইকরাকে নিতে গেলে জুবাইর বিরক্ত নিয়ে কাকনের দিকে তাকালো। কি হলো, চলো। চুপ। জুবাইরের ধমক খেয়ে কাকন ভ্রু কুঁচকালো। জুবাইর বিরক্ত নিয়ে বলল, তোমার বরটা এত রোমান্টিক, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? কাকন বুঝতে পারলো না এখন এই কথা বলার মানে। সামনে দেখো কত কাপল, কত সুন্দর করে কাপ পিক তুলছে। আও রোমান্টিক। আমরা হানিমুনে এসেছি বউ, একটু রোমান্স করবো না? সুন্দর করে ফটো তুলবো না? কাকন তাকায় সামনের দিকে। একটি ছেলে ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, আর ক্যামেরাম্যান সেই দৃশ্য ক্যামেরা বন্দি করছে। কাকন বুঝতে পারল জুবাইরের মতলব। সে সিল্কের শাড়ি পরেছে, অবশ্য এই রাতে পরতে চায়নি, জুবাইরের জোড়াজড়িতেই পড়েছে। কাকন শাড়ির আঁচল ইকরার মুখের ওপর ফেলে জুবাইরের ঠোঁটে ঠোঁট মেলালো। জুবাইর মনে মনে হাসলো। জুবাইরের দুই গালে হাত রেখে বলল, এবার কেমন কেমন লাগা ঠিক হয়েছে? জুবাইর ঠোঁট টিপে হাসলো, মাথা নাড়িয়ে না করলো। কাকন জুবাইরের হাতে আলতো করে ধাক্কা দিয়ে শাহামনের দিকে দৌড় লাগালো। ইকরাকে কোলে নিয়ে জুবাইর ও দৌড়ালো। এই একান্ত সময়টা তাদের জন্য একটু বেশি প্রয়োজন ছিল, বিশেষ করে জুবাইরের জন্য। মনে মনে তেজওয়ানকে হাজারটা ধন্যবাদ জানালো সে। জুবাইর কিছু মুহূর্তের জন্য থামলো। তোমার এই হাসি আমি বড্ড বেশি ভালোবাসি। হৃদয়ের এই অনুভূতি তুমি করেছো বিলীন। তুমি হাসবে এভাবেই, থাকবে আমার হয়ে। আমি বাসবো ভালো আর ডুববো তোমার মাঝে। বারবার শতবার নয়, লক্ষ কোটিরও বেশি ভালোবাসি তোমায় ওগো প্রেমময়। বলবো আমি, ছোট্ট একটি পৃথিবী হবে, সাজাবো নানা রঙে, তুমি আমি আর ছোট্ট প্রজাপতি মিলে। গভীর রাত, নিস্তব্ধ রজনী, গভীর ঘুমে মগ্ন অর্কিড। তবে খুব করে সে অনুভব করছে চেনা পরিচিত একটি মানুষকে। বারবার নাকে এসে বাড়ি খাচ্ছে অতিমাত্রার মিষ্টি সুগন্ধি। এই সুবাস তার চেনা। অর্কিডের ঠোঁটের ওপর এসে পড়েছে কারো গরম নিঃশ্বাস। অর্কিড খুব করে চাইছে চোখ খুলতে, তবে সে পারছে না। ভেতর ভেতর অস্থিরতা কাজ করছে। উষ্ণ নিঃশ্বাসটা আরও ভারী হচ্ছে। এদিকে অর্কিডের গলা শুকিয়ে আসছে। এমন সময় তার কানে ভেসে উঠল গভীর গলার ফিসফিস করা কণ্ঠ। আমি এসে গেছি সোনা, তোমার শাস্তি শেষ হলো। অনেক বেশি মিস করেছি অর্কিড সোনা, তোমার থেকেও বেশি যন্ত্রণা আমি পেয়েছি। তা কি জানো? তুমি কেন আমাকে পাগল করেছো? নেশা না হয়ে ভালোবাসা হতে, আসক্তি না হয়ে আকর্ষণ হতে, তাহলে তো তুমি মুক্তি পেতে। আমি যে তোমাকে মুক্তি দিতে পারবো না অর্কিড, মরে গেলেও না। তুমি যে আমার নিঃশ্বাসে মিশে আছো, মস্তিষ্কের একমাত্র চাওয়া তুমি। মন বলে তোমাকে পাখির ডানা মেলতে দিতে, আর মস্তিষ্ক বলে অর্কিড শুধু আমার প্রেম বিষের দহন, বিষাক্ত এক আসক্তি। প্রতিটি মানুষেরই একটি অতীত থাকে, কারো সুন্দর কারো বা ভয়ঙ্কর। সবার কাছে গল্পগুলো সাধারণ লাগলেও শুধুমাত্র সেই জানে তার নিজের অতীতের বিষাক্ত অনুভূতি। লম্বা একটা শ্বাস নিয়ে ব্যালকনি থেকে চলে আসলো অর্কিড। মন বলছে রাতে তার সাথে কেউ ছিল, তার তেজওয়ান ছিল, কিন্তু কোথায়?
ঘুম ভাঙার পর তো আর দেখা পায়নি, তবে কি এটা তার মনের কল্পনা? মারবি? দরজার দিকে তাকালো অর্কিড। শাকিরা এসেছে। এত সকাল সকাল তুই এখানে? শাকিরা ভেতরে এসে সোফাতে ধপ করে বসলো। তার চোখে ঘুম লেগে আছে। অর্কিডের দিকে একটি খাম এগিয়ে দিয়ে বলল, জারিফ তোকে দিতে বলল। ওর ভস নাকি দিতে বলেছে। তোরা নাকি আগে থেকে একে অপরকে চিনিস? অর্কিড দ্রুত খামটা নিল। ওই আর কি। শাকিরা সোফাতেই গা এলিয়ে দিল। ঘুম পাচ্ছে তার। অর্কিড খামটা খুলল। 9টায় লাক্সেমবার্গ গার্ডেনের লেক সাইডে চলে আসবে। অর্কিডের হৃদস্পন্দন বেড়ে গেছে। এটা তার তেজওয়ানের হাতের লেখা। তার মানে রাতে সত্যি তেজওয়ান ছিল। দেওয়াল ঘড়ির দিকে তাকালো। 8:13। এখান থেকে লাক্সেমবার্গ গার্ডেনে যেতে সময় লাগে 30 মিনিট, তাও ট্রেনে করে। অর্কিড চিঠিটা রেখে আলমারির কাছে আসলো। তেজওয়ানের পছন্দের রং নীল। আর সে তেজওয়ানের পছন্দ মতো তৈরি হবে, মুগ্ধ করবে প্রতিটা মুহূর্ত। সানগ্রিলা হোটেল বিলাসবহুল ও আধুনিক সুবিধা সম্পন্ন হোটেল, যেখান থেকে সরাসরি আইফেল টাওয়ার দৃশ্যমান। কফির মগ হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জুবাইর। কিছু একটা ভাবছে, গভীরভাবে ভাবছে। নিজের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতেই মাথা ঘুরিয়ে তাকালো কাকন রেলিংয়ে ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে জুবাইরের দিকে তাকালো। কি ভাবছো? জুবাইর কফির মগটা টি টেবিলে রেখে কাকনের সামনে এসে দাঁড়ালো। আপাতত দুজনের মাঝে কোনো দূরত্ব নেই। কাকনের কোমরে হাত রাখলো জুবাইর। সদ্য ঘুম থেকে ওঠা কাকনকে আবেদনময়ী লাগছে খুব। ফোলা ফোলা চোখ, সতেজ একটা ভাব মুখশ্রীতে। কাকন নিজের বাম হাত দিয়ে জুবাইরের গলা জড়িয়ে ধরলো। অন্য হাত দিয়ে স্পর্শ করলো জুবাইরের ঠোঁটের নিচে থাকা তিলটায়। জুবাইরের নীরবতা এই মুহূর্তে ভালো লাগছে না কাকনের। কি হয়েছে? জুবাইর কাকনের চোখের দিকে তাকালো গভীর দৃষ্টিতে। কিছু সত্যি লুকিয়ে রাখা ভালো, তাই না? যদি কখনো শোনো আমিও কিছু সত্য লুকিয়েছি তোমার থেকে, তুমি কি আমাকে ভুল বুঝবে? কাকন জুবাইরের ঠোঁটের নিচে থাকা তিলটায় তার অধর ছোঁয়ালো। দুহাত দিয়ে শক্ত করে গলা জড়িয়ে ধরল। সেটা নির্ভর করবে সত্যটার প্রতিক্রিয়া অনুযায়ী। জুবাইর স্মিত হাসে। কাকন জুবাইরের কানে ফিসফিস করে বলে, ভাবছি একটা প্রেম করব। আজকাল আমার জামাইটা আমাকে তেমন পাত্তাই দেয় না। আপনি কি প্রেম করবেন আমার সাথে? জুবাইর ভ্রু কুঁচকে কাকনের দিকে তাকালো। দাঁত চেপে বলল, পাত্তা কাকে বলে আমি দেখাচ্ছি তোমাকে। জুবাইর কাকনকে কোলে তুলে নেয়। রুমে আসতেই দেখে ইকরা জেগে গেছে। কাকন জুবাইরের চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। বেচারা। জুবাইর কাকনকে নামিয়ে দিল। আমার সব থেকে বড় শত্রু আমার নিজের রক্ত। ঘুম ভাঙার আর সময় পাইনি। কাকনের দিকে এক নজর তাকিয়ে হনহন করে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। যাওয়ার সময় বলল, রেডি হও, বের হব। জুবাইর চলে যেতেই কাকন শব্দ করে হেসে ওঠে। বিছানায় বসে থাকা ইকরাকে কোলে নিয়ে চুমু খায়। তোমার পাপার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে, বুঝেছো? যথাযথ সময়ে লাক্সেমবার্গ গার্ডেনে উপস্থিত হয়েছে অর্কিড। লেকের এরিয়া কিছুটা দূরে। যতটা সামনে এগোচ্ছে তত হৃদস্পন্দন মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। 3 বছর। সময়টা কি কম ছিল? হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে লেকের কাছে। সবুজে ঘেরা চারদিক। লেকে সাঁতার কাটছে সাদা ও কালো রঙের হাঁস। দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, মাথায় হেলমেট, বাইকে হেলান দিয়ে লেকের দিকে তাকিয়ে আছে। অর্কিডের পা চলছে না। এবার বোধহয় হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। চোখ বন্ধ করে বড় করে প্রশ্বাস নিল। পা বাড়ালো সামনের দিকে। তেজওয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। দৃষ্টি রাখলো লেকের সাঁতার কাটতে থাকা হাঁসগুলোর দিকে। দুজনেই নীরব। পেরিয়ে গেল কয়েক মিনিট। তেজওয়ান মাথা থেকে নিজের হেলমেটটা খুলে বাইকের উপর রাখলো। অর্কিড মাথা ঘুরিয়ে তাকালো তেজওয়ানের দিকে। আজ 3 বছর পর এই মানুষটার দর্শন পেল। আগের থেকেও বেশি সুদর্শন হয়ে গেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো প্রতিটা অংশ। 3 বছর আগের সাথে এখন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না। প্রতিবারের ন্যায় এবারও নজর পড়ল তেজওয়ানের গাল ও বাম চোখে থাকা তিলটায়। এই তিল দুটোই অর্কিডকে আকর্ষণ করে। তেজওয়ানের দৃষ্টি এখনো সামনের দিকে। অর্কিড তেজওয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। তেজওয়ানের পায়ের ওপর পা রেখে কিছুটা উঁচু হয়ে তেজওয়ানের গলা আঁকড়ে ধরলো। শাস্তিটা বেশি হয়ে গেল না? তেজওয়ান ঠোঁট বাঁকিয়ে হাসে। আঁকড়ে ধরে অর্কিডের কোমর। তুমি একা পাওনি, আমিও পেয়েছি।
আরও পাবেন। তুমি বললে মরতেও রাজি, তবে তোমাকে নিয়ে। অর্কিড হাসে, অথচ তার চোখে অশ্রু। শান্ত কণ্ঠে বলে, এর থেকে মৃত্যুও ভালো ছিল। তিনটা বছর আমি পাগলের মতো আপনাকে খুঁজেছি, অপেক্ষার প্রহর গুনেছি, কবে আসবেন আপনি এই ভেবে নিদ্রাহীন রাত কাটিয়েছি। তেজন অর্কিডের অধর জোড়া আঁকড়ে ধরে, কিছু সময় পর ছেড়ে দেয়। তোমার থেকে 1000 গুণ বেশি পুড়েছি আমি। এক একটা দিন এক একটা বছর মনে হতো। তবে আজ থেকে অপেক্ষার প্রহর শেষ। ইউ আর জাস্ট মাইন। অর্কিড তেজনের গালে চুমু খেয়ে বলে, ভালোবাসি। তেজন স্মিত হেসে বলে, আসক্তি। খিলখিল করে হাসে অর্কিড। এই হাসিটাই তো দেখতে চেয়েছিল তেজন। সেই যে প্রথম দিন হাসিতে মগ্ন হয়েছিল, তারপর আর এই হাসিটা দেখেনি তেজন। তার অর্কিড আজ আবার হাসছে। তেজনও হাসলো। গত রাতে এসেছিলেন? তেজন তাকিয়ে আছে অর্কিডের চোখের দিকে। তীব্র বাতাস, আকাশটাও অন্ধকার হয়ে আসছে, হয়তো বৃষ্টি হবে। অর্কিড তেজনের হাত ধরে বলে, চলুন, বৃষ্টি আসবে, ওইদিকে গিয়ে দাঁড়াই। তেজন অর্কিডের হাতে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আসুক, ভিজবো। আপনার তো বৃষ্টি অপছন্দ। তেজন অর্কিডের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, তোমার তো পছন্দ। আমার পছন্দে গা ভাসাবেন? তেজন হাসলো। অর্কিড এই হাসিতে মুগ্ধ হলো। তেজন অর্কিডের কানের কাছে মুখ নিয়ে হাসকি সুরে বলে, যদি বলি তোমার মাঝে গা ভাসাবো? অর্কিড তেজনের বুকে আলতো করে কিল বসায়। আর আমি যদি না দিই? তেজন অর্কিডকে উঁচু করলো। বৃষ্টির বিন্দুগুলো ছুঁয়ে দিচ্ছে অর্কিডের চোখ, নাক, ঠোঁট। তুমি নিজে থেকেই আসবে। অর্কিড দুহাত মেলে দেয় দুদিকে, চোখ বন্ধ করে আকাশের দিকে মাথা তুলে চিৎকার করে বলে, বৃষ্টি, তুমি শুনছো? তুমি আমাদের পূর্ণতার সঙ্গী। তেজন হাসছে, ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, শুধু বৃষ্টি নয়, রোদরঞ্জন, আগুন, পানি, বাতাস, এই পরিবেশ, এই আকাশ বাতাস থেকে শুরু করে মহাবিশ্বের সকল নক্ষত্র আমাদের পূর্ণতার সাক্ষী ও সঙ্গী। আর আমার সঙ্গে শুধু তুমি নামক আসক্তি। এই আসক্তির বিষয়ে আমার মরণ হলেও আমি হাসি মুখে বরণ করতে রাজি অর্কিড। তুমি পুরোটাই আমার আসক্তি। আর যদি বলি অল্প একটু ভালো, আমিও বাসি। আম্মা, তোর পায়ে পড়ি, আর কান্দিস না। তোর কান্না শুই না আমার চিৎকার আইতেছে। মা, চুপ কর। জুবাইরের কথা শুনে কাকন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। জুবাইর চোখ গরম করে কাকনের দিকে তাকালো। সেই সকাল থেকেই জ্বালাতন করছে ইকরা। এত কান্না কেন পায়? সামনে আইসক্রিমের দোকান দেখে ইকরাকে নিয়ে ওইদিকে পা বাড়ায় জুবাইর। হাতে আইসক্রিম দিয়ে ঠান্ডা করে ইকরাকে। এবার শান্তি। কান্নার আওয়াজে মাথা ধরে আসছিল তার। আমিও খাবো। জুবাইর কাকনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, না, ঠান্ডা লেগে যাবে। কাকন নিজেই দোকান থেকে আইসক্রিম নিয়ে আসে। জুবাইর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকে। বাবু, আইসক্রিম খাবা? জুবাইর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। কাকনের প্রচন্ড হাসি পাচ্ছে। কোনো রকম হাসি আটকে আবার বলল, কি হলো বাবু, খাবা না? খাও না একটু। জুবাইর এক পা করে সামনে আসলো। ইকরাকে নামিয়ে দিয়ে কাকনের হাত থেকে আইসক্রিমটা নিয়ে বলল, না করেছিলাম আইসক্রিম। কাকন হা হা করে হেসে পেছন থেকে বাম হাতটা সামনে আনলো। আরও একটা আইসক্রিম। জিভ ভেঙিয়ে আইসক্রিম নিয়ে দৌড় লাগালো কাকন। জুবাইর হতভম্ব, মনে মনে বলল, জ্বর বা ঠান্ডা লাগুক শুধু, তারপর দেখো আমি কি করি। একটা কোথাও শোনে না। ইকরাকে আবার কোলে নেয় জুবাইর। কাকন উচ্চ শব্দে বলে, বড় দাদা স্বামীর কথা শুনে কবে বাবু? জুবাইর দাঁতের দাঁত চেপে বলে, বাবু বলবে না তাহলে কিন্তু। বাবু, আই লাভ ইউ। জুবাইর এবার হেসে দেয়। সেও শব্দ করে বলে, হে বাবু, সেটা পরে বোঝাবো, এখন আগে আই লাভ ইউ টু। আমরা একসাথে হাসবো, একসাথে বাঁচবো, একসাথে যাব বহু দূর। দিন শেষে তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, বলতে চাই একটি কথাই বারবার, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। জুবাইর হাসে। তার বউটা তার সাথে থেকে থেকে রোমান্টিক হয়ে গেছে দেখা যায়। আগামীকাল 1 সেপ্টেম্বর, এক্সিবিশনের শেষ দিন। আগামীকাল যাবে তারাও এক্সিবিশনে। আজ দুজনেই ক্লান্ত। গত 4 দিন ধরে অনেক ঘুরেছে। কাকন জুবাইরের বুকে মাথা রেখে শুয়ে আছে। অন্য পাশে ইকরা ঘুমোচ্ছে। বিকেলের দিকে ঘুমানোর বাজে অভ্যাসটা তৈরি করেছে কাকন নিজেই। বউ। কাকন চোখ বন্ধ করেই উত্তর দিল। জুবাইর মৃদু হেসে বলল,
তোমার জন্য একটি উপহার আছে যা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান। এখন গুরুত্ব দিল না জুবাইরের কথায়। আপাতত তার ঘুম পাচ্ছে। জুবাইর কাকনের কোনো প্রত্যুত্তর না পেয়ে মাথা তুলে তাকালো। কাকন ঘুমিয়ে গেছে। জুবাইর আরও শক্ত করে জড়িয়ে ধরল, বিড়বিড় করে বলল, কালকের দিনটা যে আমার জন্য কত বড় বাঁশ অপেক্ষা করছে তা শুধু আমিই জানি। আল্লাহর যাত্রায় বাঁচিয়ে নিও। আজ বাড়িতে কেউ নেই। শন আর পাখি একটা অনুষ্ঠানে গিয়েছে। অর্কিডকে অবশ্য যেতে বলেছিল, সে নিজেই যায়নি। তারাও আর জোর করেনি। বিছানায় গড়াগড়ি করছে আর তেজনের কথা ভাবছে অর্কিড। ভাবলো কল করবে, তবে আবার ভাবলো এখন নিশ্চয়ই কাজে ব্যস্ত আছে। কি করবে না করবে ভাবতে ভাবতেই নিজের রুমের দরজা খোলার শব্দ কানে আসে অর্কিডের। দরজার দিকে তাকাতেই ঠোঁটজোড়া প্রশস্ত হলো। তেজন এসেছে। শার্টের প্রথম 3টি বোতাম খুলতে খুলতে সোফায় বসলো। হাতের ইশারায় অর্কিডকে কাছে ডাকলো। অর্কিড এক লাফে বিছানা থেকে নেমে তেজনের পায়ের ওপর বসলো। আপনার কথাই ভাবছিলাম। তেজন অর্কিডের কোমরে হাত রেখে মাথাটা সোফায় এলিয়ে দিল। চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল, আমি সারাদিন রাতেই ভাবি। অর্কিড তেজনের টাইটা খুলে দিল। হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসলো তার। আচ্ছা, আপনি আমার পাসপোর্ট কবে বানালেন? এটা তো অনেক সময়ের কাজ। তেজন আগের অবস্থায় থেকেই বলল, আমি বানাইনি তোমার আগের পাসপোর্ট। অর্কিডের কপালে ভাঁজ পড়ে। মানে? সেটা তো আপনি পুড়িয়ে ফেলেছিলেন। আপনি তো পুরো সুটকেসটা জ্বালিয়ে দিয়েছিলেন। পাসপোর্ট আর তোমার দিদার বালা ব্যতীত। অর্কিড চমকায়। তার দিদার বালা? সে তো ভুলেই গিয়েছিল। অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় সেই বালা? তেজন চোখ খুলল। ইতালি। যাই হোক, তুমি আমার সাথে আগামীকাল এক্সিবিশনে যাচ্ছ। অর্কিড চোখ মুখ কুঁচকে নেয়। আমি কেন? তেজনের এক হাত অর্কিডের কোমরে, আরেক হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কালকেই বুঝতে পারবে, এখন ঘুমাও। তেজন অর্কিডকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। তারপর লাইট অফ করে নিজের রুমে চলে যায়। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। অর্কিড চোখ খুলে উঠে বসলো। আজ তো বাড়িতে কেউ নেই, সে আর তেজন ছাড়া। তাহলে রান্নাঘরে কে? অর্কিড দ্রুত নিচে নামে। সিঁড়ি থেকে স্পষ্ট দেখতে পায় তেজন অ্যাপ্রন পরে রান্না করছে। অর্কিডের চোখ তো কপালে ওঠার পালা। দৌড়ে নিচে আসলো সে। রান্নাঘরে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করছেন আপনি? তেজন উত্তর দিল না। সে আপাতত ইলিশ মাছ ভাজায় ব্যস্ত। মাছগুলো নামাতে নামাতে বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার তৈরি। অর্কিড এখনো হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। হোয়াট? আপনি রাঁধতেও পারেন? তেজন ওভেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, সন্দেহ আছে? চাইলে টেস্ট করে দেখতে পারো। কোনটা টেস্ট করবে, খাবার নাকি আমাকে? অর্কিড বাঁকা হাসে। আপাতত আপনার তৈরি খাবারটা বরং টেস্ট করি। তেজন মাথা ঘুরিয়ে অর্কিডের দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর আমাকে? অর্কিড সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, সেটা পরে দেখা যাবে। তেজন ঠোঁট টিপে হাসে। রান্না শেষ। আর সে নিজে হাতে তার অর্কিডের পছন্দ মতো রান্না করেছে। ভুনা খিচুড়ি, গরুর কালা ভুনা, পায়েস আর সব শেষে ইলিশ মাছ ভাজা। অবশ্য তেজন ইলিশ মাছ খেতে পারে না, কারণ অ্যালার্জি। দ্রুত ফ্রেশ হয়ে অর্কিড নিচে আসে। টেবিলের ওপর তার পছন্দের খাবার। তেজন সালাদের প্লেট নিয়ে টেবিলে রাখলো। প্লেটে এক এক করে খাবার সাজিয়ে চেয়ারে বসলো। হাত বাড়িয়ে দিল অর্কিডের দিকে। অর্কিড তেজনের কোলে এসে বসলো। নিজে হাতে খাইয়ে দিচ্ছে তেজন। আপনি এত ভালো রান্না শিখলেন কি করে? আই লাভ ইট। তেজন আবারও অর্কিডের মুখে খাবার তুলে দিল। ফিসফিস করে বলল, অ্যান্ড আই লাভ ইউ। আপনি খাচ্ছেন না কেন? তেজন অর্কিডের চোখের দিকে তাকালো। পর মুহূর্তেই ঠোঁটের দিকে তাকিয়ে বলল, তুমি যদি খাইয়ে দাও তবে খাবো। অর্কিড বুঝতে পারে তেজনের না বলা কথা। সে কি চাচ্ছে। অর্কিড তেজনের বুকে হালকা করে ধাক্কা দিয়ে বলে, আপনি কিন্তু নির্লজ্জ হয়ে যাচ্ছেন মিস্টার তেজওয়ান খন্দকার। তেজন অসহায় মুখ করে গভীর গলায় বলে, হতে আর পারলাম কই। অর্কিড তেজনের হাত থেকে প্লেট নিয়ে তেজনকে খাইয়ে দেয়। দুজনেই খাবার শেষ করে। তেজন অর্কিডকে চেয়ারে বসতে বলে নিজে রান্নাঘরে চলে গেল। অর্কিড বসে বসে ফোন টিপছে। হ্যাপি বার্থডে টু মাই অর্কিড। তেজন অর্কিডের সামনে নিজের হাতে বানানো ফুড কেকটা রাখে। অর্কিড উঠে দাঁড়ায়। আজ তার জন্মদিন, তার খেয়াল নেই, মনেই নেই।
তেজওয়ান একটি নাইফ এনে অর্কিডের হাতে দেয়। দিনটা শুরু করা যাক স্পেশাল কিছু দিয়ে। অর্কিড কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে তেজওয়ানের দিকে। তেজওয়ান অর্কিডকে নিজের কাছে নিয়ে আসে, নিজের হাতের মাঝে অর্কিডের হাত রেখে কেকটা কাটে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই অর্কিড। অর্কিডের চোখ বেয়ে পানি পড়ছে। অর্কিড তেজওয়ানের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ মাই লাভ। তেজওয়ান অর্কিডের মুখটা নিজের বুক থেকে উঠিয়ে মুচকি হাসে, কেকটা খাইয়ে দিয়ে বলে, এখনো তো অনেক কিছু বাকি সোনা, আই লাভ ইউ টু। তেজওয়ান অর্কিডকে কোলে তুলে নেয়। অর্কিডের মুখে থাকা কেকের বাকি অংশটুকু নিজের মুখে নিয়ে নেয়। মিলিত হয় দুজনের অধর জোড়া। তেজওয়ান সেই অবস্থায় অর্কিডকে নিয়ে বাড়ির বাইরে চলে যায়, গিয়ে বসে গাড়িতে। নিজের ড্রাইভিং সিটে বসে নিজের ঠোঁটটা মুছে নেয়। অর্কিডের দিকে তাকিয়ে বলে, আজকের দিনটা যেমন স্পেশাল সব কিছুই তেমন স্পেশাল হবে। যাওয়া যাক তবে গন্তব্যে। আজকে এক্সিবিশনের শেষ দিন হওয়াতে সবাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দামি চিত্রাঙ্কনগুলো প্রদর্শন করবে। আর এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় চিত্রগুলো নিলামে উঠবে। সাথে শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। অডিটোরিয়ামে বসে আছে প্রায় 3000 মানুষ। সব টিমের চিত্র প্রদর্শন করা শেষ। এখন শুধু বাকি ক্রিসমন গ্যালারি। অর্কিড সবার মতো নিচে বসে আছে। তেজওয়ান অর্কিডকে রেখে চিত্রাঙ্কনগুলো প্রদর্শন করার ব্যবস্থা করতে গিয়েছে। এবার তেজওয়ানকে মঞ্চে ডাকা হলো। তার হাতে পেপার মোড়ানো 8টি ক্যানভাস। সবগুলো সুন্দর করে সাজিয়ে এক এক করে প্রতিটা ক্যানভাসের পেপার খুলে ফেললো। মুহূর্তেই সবাই উঠে দাঁড়ালো। এত সুন্দর চিত্র এর আগে তারা দেখেনি। প্রতিটা ক্যানভাসে লাল রঙের আবৃত দৃশ্য আর লাইটের আলোতে ঝলমল করছে। অর্কিডের ঠোঁট আপনা আপনি ফাঁকা হয়ে যায়। এসব তার করা চিত্রাঙ্কন। আর সবচেয়ে বড় বিষয়, প্রতিটি চিত্রেই সে আর তেজওয়ান। নামি দামি ব্যক্তিবর্গরা রীতিমতো এই চিত্রগুলো পাওয়ার জন্য বড় বড় সংখ্যার টাকা দিতে চাইছে। এরই মাঝে ডেভিড কর্ট নামের এক ব্যক্তি সবচাইতে বেশি দামে চিত্রগুলো কিনে নেন। অর্কিড তাকায় লোকটার দিকে। এই লোকটাকে সে চেনে। এই লোকটাই তো আদিলের কাছে চিত্রাঙ্কনগুলো চেয়েছিল। আদিলের নামটা মাথায় আসতেই চোখের সামনে ভেসে ওঠে সেই দিনের কথা। কিন্তু কি হয়েছিল সেদিন? এবার তো তেজওয়ানকে উত্তর দিতেই হবে। এই চিত্রাঙ্কনের শিল্পী আমাদের মাঝে উপস্থিত। আমি তাকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। তেজওয়ানের মুখে এমন কথা শুনে অর্কিড ভ্রু কুঁচকালো। মার্ভিয়া অর্কিড, আপনি দয়া করে মঞ্চে আসুন। চেকটা আপনি নিজের হাতে নিন। মার্ভিয়ার নাম শুনে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তারা তো মার্ভিয়াকে গায়িকা হিসেবে চিনত, অথচ এই অসাধারণ চিত্রের আবিষ্কারক সে নিজে। অর্কিড বারবার মাথা নাড়ায়। সে যেতে চাইছে না। তেজওয়ান চোখের ইশারায় অর্কিডকে আশ্বস্ত করে। অর্কিড বড় করে শ্বাস নিয়ে স্টেজে ওঠে, চেকটা নিজে হাতে তুলে নেয়। সকলেই প্রশংসা করছে, তবে অর্কিডের মনে মনে চলছে কিছু একটা ভয়। চিত্রগুলো কোনো সাধারণ চিত্র নয়। তেজওয়ান না জেনেই এগুলো এক্সিবিশনে দিয়ে দিল। তেজওয়ান অর্কিডের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সব জেনেই করেছি সোনা, ডোন্ট ওয়ারি। ক্যাফে ম্যারলিতে বসে আছে অর্কিড। তেজওয়ান বিল পেমেন্ট করতে গিয়েছে। অর্কিড শুধু ভাবছে আদিলের কথা। আদিল আর কাফি, সে কোথায়? হ্যাপি বার্থডে শালিকা। অর্কিড চমকায়। পেছন তাকিয়ে দেখে জুবায়ের তার কোলে ছোট্ট একটি বাচ্চা। অর্কিড বিশ্বাস করতে পারছে না সে সত্যি জুবায়েরকে দেখছে। সেখানে তেজওয়ান উপস্থিত হলো। জুবায়েরকে দেখে শান্ত কণ্ঠে বলল, কাকন কোথায়? জুবায়ের হাসি হাসি মুখ করে বলল, সেকেন্ড ফ্লোরে আমি ইরাকে আইসক্রিম কিনে দেব বলে এখানে নিয়ে এসেছি। তেজওয়ান ইকরার দিকে তাকায়। দেখতে তার ফুপির মতোই হয়েছে। তেজওয়ান অর্কিডের হাত ধরে। চলো। অর্কিড এখনো হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কাকনের সাথে দেখা করবে না? তেজওয়ানের কথায় অর্কিড উপর নিচ মাথা নাড়ে। তেজওয়ান অর্কিডকে নিয়ে লিফটের কাছে যায়। পেছন থেকে জুবায়ের অসহায় মুখ করে বলে, এখন আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। পাঁচ তো সেই আমাকেই খেতে হবে। আমার বউ যদি রাগ করে তাহলে তোমাদের উপর ঠাডা পড়বো, ঠাডা। তেজওয়ান লিফটে প্রবেশ করে। জুবায়েরও
তেজন পকেট থেকে একটি চাবি বের করে জুবাইরের হাতে দেয়। রুম থেকে বের করে দিলে আমার ফ্ল্যাটে গিয়ে থাকিস, সেখানে তোর মতো তার ছিঁড়া জারিপো আছে। জুবাইর মুখ ভেঙায়। আমি বউকে ছাড়া থাকতে পারি না। তারা পৌঁছে যায় সেকেন্ড ফ্লোরে। কাকন উল্টা দিকে ফিরে বসে খাবার খাচ্ছে। অর্কিড দৌড়ে গিয়ে কাকনের পেছনে দাঁড়ায়। কাকন? অতি চেনা কণ্ঠে কাকন জমে যায়। হাতে থাকা চামচটা হাত থেকে পড়ে গেছে। মাথা ঘুরিয়ে উঠে দাঁড়াতেই দেখতে পায় তার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষটিকে। নিজেকে বিশ্বাস করতে পারছে না সে। কি স্বপ্ন দেখছে? হয়তো ইনায়াত নেই, তাকে কি করে দেখবে? অর্কিড কাকনকে জড়িয়ে ধরে। কাকন এবার বুঝতে পারে এটা স্বপ্ন না, কিন্তু ইনু? নো, শি ইজ অর্কিড, মারভিয়া অর্কিড। তেজনের গম্ভীর কণ্ঠস্বর শুনে কাকন মাথা তুলে তাকায়। আপাতত তার মস্তিষ্ক কাজ করছে না। একবার অর্কিডের দিকে তো আরেকবার তেজওয়ানের দিকে তাকাচ্ছে। জুবাইর তাদের পাশে দাঁড়িয়ে মনে মনে বিড়বিড় করছে। অর্কিড কাকনকে ধাক্কা দিতে কাকন শব্দ করে কেঁদে ওঠে, তাকে জড়িয়ে ধরে। তুই সত্যি আমার সামনে? তুই বেঁচে আছিস ইনু? তুই সত্যি? আমি কি কল্পনা করছি? অর্কিড মৃদু হাসে। না, এটা সত্যি। আমি বেঁচে আছি, তোর বোন বেঁচে আছে, তবে ইনায়ার অস্তিত্ব মুছে গেছে। কাকন চোখের পানি মুছতে মুছতে বলে। মানে? অর্কিড সহ সবাই চেয়ারে বসে। অর্কিড প্রথম থেকে আজ পর্যন্ত সবকিছু কাকনকে খুলে বলে। আর এতে জুবাইর ভাইয়া আমাদের সাহায্য করেছে, সে প্রথম থেকেই সবটা জানতো। কাকন অবাক দৃষ্টিতে জুবাইরের দিকে তাকায়। কম কষ্ট পায়নি সে, অথচ সবটা জানা সত্ত্বেও কিছু বলেনি তাকে। রাগ, অভিমান, কষ্ট সবকিছু একত্রিত হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে জুবাইরের থেকে চোখ সরিয়ে নিল কাকন। জুবাইর অসহায় দৃষ্টিতে কাকনের দিকে তাকায়। কাকনের হাত ধরে বলে, বউ সরি, বিশ্বাস। কাকন নিজের হাত ছাড়িয়ে নেয়। জুবাইর তেজওয়ান আর অর্কিডের দিকে তাকিয়ে ইশারায় কাকনকে বোঝাতে বলে। তেজওয়ানের হাসি পাচ্ছে, মনে মনে হাসছে, তবে বাইরে একদম স্বাভাবিক। অর্কিড কাকনের হাত ধরল। ভাইয়ার উপর রাগ করিস না, তুই খুশি তো আমি সুস্থ হয়ে গেছি, আমি বেঁচে আছি, আমি সবার মতো স্বাভাবিকভাবে বাঁচবো, তবে ইনায়া হিসেবে নয়, অর্কিড হিসেবে। আমার একটা পরিবার আছে, এখন আমার নিজের অস্তিত্ব একটাই, আমি মারভিয়া অর্কিড। কাকন এখনো মাথা নিচু করে কাঁদছে। অর্কিড আড়ালে দীর্ঘশ্বাস ফেলে। তুই আমাকে ইউজ করলি না? জুবাইর ভাইয়া কিন্তু আমাকে প্রথমেই ইউজ করেছে, নাকি তুই ভুলে গেছিস? কাকন মাথা নাড়ায়। ভুলিনি, তবে আমার কাছে তুই সবসময় স্পেশাল। আমি সবসময় তোর জন্য দোয়া করি। এটা আমার জন্য নতুন না। অর্কিড হাসে। তাকে হাসতে দেখে কাকন খুশি হয়। মনে হচ্ছে সে তার সেই আগের ইনায়াকে ফিরে পেয়েছে। ইনু? মারভিয়া। কাকন তেজনের দিকে তাকায়। তেজন ফোন স্ক্রল করতে করতে বলল, মারভিয়া, তোমার বোন বেঁচে আছে, তবে তার অস্তিত্ব শেষ হয়ে গেছে 3 বছর আগে, সুতরাং মারভিয়া বলে ডাকবে। অর্কিড তেজনের দিকে তাকায়। কাকন বলুক না, আর কেউ তো। তেজন ফোন রেখে অর্কিডের দিকে তাকায়। আমি কোনো রিস্ক নিতে চাই না, সো শুধু মারভিয়া। কাকন মৃদু হাসলো। তেজওয়ান সত্যি তার বোনকে অনেক ভালোবাসে, না হলে এত কিছু কেউ করতো? জুবাইর এখনো অসহায়ের মতো বসে আছে। বউ সরি। কাকন কড়া চোখে জুবাইয়ের দিকে তাকালো। জুবাইর ধীর গলায় বলল, বউ বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, তেজওয়ান ভাই আমাকে বলতে দেয়নি। কাকন আবার সামনে তাকালো। হঠাৎ মনে জাগলো একটি প্রশ্ন। তাহলে লাস্টটা কার ছিল? কাকনের প্রশ্ন শুনে সবাই তেজনের দিকে তাকায়। তেজন হাতের ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। সেটা তোমাদের না জানলেও চলবে। তেজন অর্কিডের হাত ধরে দাঁড় করায়। জুবাইরের দিকে তাকিয়ে বলে, একটা চাবি গাড়ির আর একটা ফ্ল্যাটের, বাইরে জারিফ আছে, তোরা চলে যা, আমার কাজ আছে। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তেজন ইনায়াকে নিয়ে চলে যায়। তারা চলে যেতে কাকন জুবাইরের দিকে তাকিয়ে বলে, সত্যিটা বলে কি এমন ক্ষতি হতো? জুবাইর কাকনের হাত ধরে। হয়তো এতে তোমার বোনেরই ক্ষতি হতো। হাই স্পিডে বাইক চালাচ্ছে তেজন, তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে অর্কিড। রাস্তায় মানুষজন নেই তেমন, অন্ধকারে রঙিন বাতি, অন্যরকম একটি সৌন্দর্য। বাইক চালানোর মাঝেই তেজওয়ান বলে উঠল, আর ইউ ওকে অর্কিড? অর্কিড মুস্কি হেসে বলে, ইয়েস
আই এম। তেজন স্পিড আরো বাড়িয়ে দেয়। এরপর কিন্তু আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। অর্কিড ফিচেল হাসে, নিজের ঠোঁটটা আলতো করে ঘষতে থাকে তেজওয়ানের গলায়। দোষ তো আপনারই, আপনার শরীর থেকে কস্তুরীর ঘ্রাণ আসছে। তেজওয়ান স্পিড কমিয়ে দেয়। সোনা, এখন যা করছো করছো, পরে কিন্তু এর ফল তোমাকেই ভোগ করতে হবে। আমাকে সিরিয়াস করার চেষ্টা করো না, আমি এমনিতেই তোমার নেশায় ডুবে আছি। অর্কিড তেজনের গলা থেকে মুখ সরিয়ে নেয়, তেজনের পিঠে মাথা ঠেকিয়ে বলে, আমরা যাচ্ছি কোথায়? সূচনায়। মানে? তেজন উত্তর দিল না, আবার স্পিড বাড়িয়ে দিল। প্যারিসে কোনো সমুদ্র সৈকত নেই, তবে শহরের মধ্যে কিছু কৃত্রিম সৈকত তৈরি করা হয়, বিশেষ করে গ্রীষ্মকালীন সময়। প্যারিস প্যালেস সেনে নদীর তীরে কৃত্রিম সৈকত, যেখানে স্যান্ড সোফা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম থাকে। সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে এটি সাজানো হয়। এখানে হাঁটাহাঁটি, সানবাথিং এবং বিভিন্ন খেলার সুযোগ আছে। যেহেতু এটি আগস্টের শেষ, তাই লোকজন কম। আর তেজওয়ান সেখানেই এসেছে। বাইক থেকে নেমে পড়ে অর্কিড। তেজওয়ান অর্কিডকে পাজাকোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। অর্কিড এক দৃষ্টিতে তাকিয়ে আছে তেজওয়ানের দিকে। তেজওয়ান অর্কিডকে একটি চেয়ারে বসিয়ে দিল। খোলা আকাশের নিচে ছোট্ট আয়োজন, টেবিলের ওপর একটি চকলেট কেক, সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস, মাথার ওপরে চাঁদ, চারপাশে বেগুনি রঙের আলো, কিছুটা সামনে আগুন জ্বলছে। ডেট? তেজওয়ান ফিচেল হাসলো, মাথা নাড়িয়ে না করলো। সূচনা। অর্কিড ভ্রু কুঁচকালো। তেজন অর্কিডের হাত ধরে আগুনের কাছে গেল। সেখানে অনুপ্রভার ডায়েরি ও বইটা রাখা। তেজওয়ান অর্কিডের হাতে দিয়ে বলল, আর কোনো অস্তিত্ব না থাক। অর্কিড মৃদু হাসে, ডায়েরি ও বইটা আগুনের মধ্যে ফেলে দেয়। তেজওয়ানের হাত ধরে আগুনের দিকে তাকায়। আজ থেকে অনুপ্রভার অস্তিত্ব চিরতরে মুছে গেছে, আর কেউ কখনো অনুপ্রভার গল্প কাউকে শোনাতে পারবে না। জন্ম নেবে না আর কোনো অনুপ্রভা। এখানেই শেষ হোক অনুপ্রভার অস্তিত্ব, আর সূচনা হোক তেজ অর্কিডের নতুন পৃথিবী। তেজন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আগুনের দিকে। তেজ অর্কিড? অর্কিড আলতো হাতে জড়িয়ে ধরে তেজওয়ানকে। তেজওয়ান অর্কিডের কোমরে হাত রেখে কিছুটা উঁচু করে কপালে কপাল ঠেকায়। এই সেটারু। অর্কিড মুস্কি হেসে বলে, টিএমও। কেটে গেছে একটি মাস। গত সপ্তাহে অর্কিড, তেজওয়ান, জারিফ, শাকিরা, শন, পাখি ও তেজওয়ানের মা বাবা ইতালি এসেছে। গতকাল আফিফ, জুবায়ের, পলাশ সবাই এসেছে ইতালি। সাথে তাদের বউ বাচ্চা তো আছেই। সম্পূর্ণ ব্যবস্থা করেছে তেজওয়ান। এত কিছু করার একটি কারণও রয়েছে। কারণটা হচ্ছে আজকে অর্কিড আর তেজওয়ানের বিয়ে। অর্কিডের কথা মতো বাড়িতেই ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে। এমনিতে তেজওয়ানের এত মানুষ পছন্দ না। গত এক সপ্তাহ ধরে তার অর্কিডের সাথে ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না। সারাদিন তাদের সাথে আড্ডা। তেজওয়ানের মেজাজ খারাপ। হালকা সাজ, গোলাপি রঙের বেনারসি, সাথে সজোরার বালা, গলায় তেজওয়ানের দেওয়া একটি নেকলেস, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, নিজে হাতে সাজিয়ে দিচ্ছে কাকন। তবে বিপত্তি বেঁধেছে চুল বাঁধতে গিয়ে, কারণ অর্কিডের চুলগুলো কাঠ পর্যন্ত, খোপা করা যাচ্ছে না। শেষে বকুল এসে চুল বেঁধেছে। সকলেই অনেক খুশি। নিচে সবাই অপেক্ষা করছে। জুবায়ের সহ বাকি সবাই গল্পগুজব, হাসি মজায় ব্যস্ত। আর তেজন গম্ভীর মুখ করে বারবার ঘড়ি দেখছে। এত মানুষজন তার পছন্দ হচ্ছে না, রীতিমতো বিরক্ত লাগছে। শেষমেশ না পেরে কর্কশ কণ্ঠস্বরে বলে উঠল, আর একটা শব্দ করলে সব কয়টাকে বাইরে বের করে দেব। জুবায়ের ঠোঁট টিপে হাসে। সে বুঝতে পারছে তেজওয়ানের চড়া মেজাজের কারণ। সবাই চুপ হয়ে যায়। হাতে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে প্রবেশ করে রিফাত। বলতে গেলে এখন সে সুস্থ। তার পেছন পেছন উপস্থিত হয় নিশি। আজকেও ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে লতা। নিশিকে দেখে মুচকি মুচকি হাসছে। এমন সেজেগুজে এসেছে যেন বিয়েটা তার। রিফাত গিয়ে জারিফের পাশে বসলো। তারা টুকিটাকি কথা বলছে। আফিফ, পলাশ আর জুবায়েরও গল্প করছে। কাজী সাহেবের সাথে অর্কিড আর তেজওয়ানের মা বাবা কথা বলছে। কাবিননামা সম্পর্কে আলোচনা করছে। তবে তেজওয়ান রাগে ফোঁসফোঁস করছে। নিশি এসে তেজওয়ানের পাশে বসলো। কি বে, বিয়ে করে নিচ্ছিস? নিশি আলতো করে তেজওয়ানকে ধাক্কা দিল।
তেজনের বিরক্তিটা আরও বাড়ল। কড়া চোখে নিশির দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? সবসময় ঘষাঘষি করিস কেন? নিশি তেজনের কথায় পাত্তা না দিয়ে তেজনের কাঁধে হাত রাখে। আরে শোন, আমি বাসায় ফিফাদের কথা বলেছি, পাপা রাজি হয়ে গেছে, এবার আমিও বিয়ে করে ফেলবো। তেজন কোনো রকম নিজের রাগ নিয়ন্ত্রণ করছে, মনে মনে বিড়বিড় করলো, উপ, আল্লাহ, একে সরাও। আজকের দিনটা অন্তত কোনো ঝামেলা করতে চাই না। তেজন নিজের কাঁধ থেকে নিশির হাতটা সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, আই থিঙ্ক তোর এখন অর্কিডকে গিয়ে নিয়ে আসা উচিত। মাথায় ছিল না, এক্ষুনি যাচ্ছি। নিশি উঠে যেতে নিলে দেখে অর্কিড নিচে নামছে, পিছনে কাকন, বকুল আর সাকিরা। অর্কিড শান্ত দৃষ্টিতে একবার নিশির দিকে তাকালো, মাথা নিচু করে নিচে আসলো। অর্কিডকে বসানো হলো তেজনের পাশে। তেজন অর্কিডের দিকে তাকালো না, শুধু আড়ালে তার হাতটা শক্ত করে চেপে ধরলো, মনে মনে বিড়বিড় করলো, বেশি সুন্দর লাগছে কি অর্কিডকে? সবাই দেখছে। মাথা ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্কিডের দিকে। লম্বা ঘোমটা টানা, যা কেউ তার অর্কিডের সৌন্দর্য দেখতে পারবে না। ঠোঁট বাঁকিয়ে হাসলো তেজওয়ান। যথারীতি ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়, সাথে আইনিভাবে। যেহেতু আইনত অর্কিড এখন সন আর পাখির সন্তান, তাই সেভাবেই সব কাগজ তৈরি করা হয়েছে। অর্কিড সই করতে গেলে তার নজরে পড়ে দেনমোহরের টাকার দিকে, ১,11,১11 টাকা। আরেকটি লাইন চোখে পড়তেই অর্কিড ঠোঁট টিপে হাসে। কেউ যদি আলাদা হতে চায় তবে এর বিনিময়ে তাদের হৃৎপিণ্ড দিয়ে দিতে হবে। অর্কিড সাইন করতে করতে মনে মনে বলে, মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না, এমনকি আমরা নিজেরাও না। তেজওয়ান পকেট থেকে বাংলাদেশি টাকার একটি বান্ডিল অর্কিডের দিকে এগিয়ে দেয়। দেনমোহরের টাকা, ১ টাকা বেশিও নেই কমও নেই। সকলের সামনে অর্কিডকে তার পাওনা বুঝিয়ে দিল তেজন। সাথে সাথে অর্কিডকে কোলে তুলে নিল, পা বাড়ালো সদর দরজার দিকে। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। প্রীতি এগিয়ে গেল, অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে যাচ্ছিস কোথায়? তেজন তার মাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলে, যেখানে আমাদের কেউ বিরক্ত করবে না। অর্কিড নিজের চোখ দুটো বন্ধ করে রেখেছে। তেজন চলে গেল বাড়ির বাইরে। উপস্থিত সবাই আশ্চর্য তেজনের এমন কাজ, বিশেষ করে তারেক। এই ছেলে তার হতেই পারে না, তার মাথায় তো তার ছেঁড়া নেই, তাহলে তার ছেলের তার কি করে ছেঁড়া? ছি ছি, লজ্জার ব্যাপার। জুবাইর অসহায় স্বরে বলল, কত প্ল্যান ছিল বাসর ঘরে উছিলে টাকা মারবো, শালা কপালটাই খারাপ। এমন সময় জুবাইরের ফোনে টুং করে শব্দ আসলো। তেজওয়ানের অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা এসেছে। যাক, শুধু বউয়ের না, তাদের পাওনাটাও বুঝিয়ে দিয়ে গেল। গাড়ি ড্রাইভ করছে তেজওয়ান। অর্কিড ভাবছে আজকেই সব জানা উচিত। আদিলকে কে মেরেছিল, সেদিন কি হয়েছিল, আর লাশটাই বা কার ছিল? তেজন ড্রাইভ করতে করতে উত্তর দিল, আমি মেরেছি, আর লাস্টটা প্রিয়ার, তোমার অ্যাসিস্ট্যান্ট কাফির একমাত্র বড় বোন। অর্কিড আশ্চর্য হলো, মানে আপনি কেন? অনুপ্রভা সেই বইটিতে ছিল একটি রং প্রস্তুত করার প্রক্রিয়া। মূলত অনুপ্রভা ভালো চিত্রাঙ্কন করতেন। ফ্রান্স থেকে এক লোক ব্যবসার কাজে জমিদার বাড়িতে আসলে অনুপ্রভার এই শিল্পকর্ম দেখে সেই বইটি ও কিছু সামগ্রী দেন। সেখানে দামি ও মূল্যবান পাথরকে ব্যবহার করে রং বানানোর প্রক্রিয়া লেখা ছিল। তবে ইনায়া যখন বইটি হাতে পায় তখন তার মাথায় অন্য কিছু জেগে ওঠে। সে রক্ত ও পাথর ব্যবহার করে রং তৈরি করত। যেদিন যাকে মারত তাকে আটকে রেখে তার শরীরের চামড়া কেটে রক্ত বের করত এবং তার সামনেই সেই রং তৈরি করে চিত্রাঙ্কন করত, তারপর একদম মেরে ফেলতো। এটাই ছিল ইনায়ার চিত্রাঙ্কনের বিশেষত্ব। ইনায়া ঢাকা চলে আসার 1 বছর পর সে তার চিত্রাঙ্কনগুলো তার ফ্ল্যাটে নিয়ে আসে, আর তার রুম পার্টনারের ফ্রেন্ড ছিল সেই প্রিয়া, যে কিনা ঐতিহাসিক ও পুরনো জিনিসগুলো নিয়ে বিভিন্ন সাইটে বিক্রি করত। তবে ইনায়া তার বিষয়ে তেমন কিছু জানার প্রয়োজন মনে করেনি কখনো। প্রিয়া ভুলক্রমে ইনায়ার আর্ট রুমে চলে গেলে তার নজরে
পরে চিত্রাঙ্কনগুলো। সে মুহূর্তেই বুঝে ফেলে এগুলো কোনো সাধারণ জিনিস নয়। প্রথমে নিজেই ইনায়ার কাছ থেকে এগুলো কিনতে চাইলে ইনায়া রাজি হয় না, উল্টো প্রিয়াকে অপমান করে। সেই অপমানের জোরেই প্রিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো মূল্যে চিত্রাঙ্কনগুলো নেবে। আর এগুলো সাইটে প্রকাশ করার পর যে পরিমাণ দাম উঠেছিল সেই লোভ সামলাতে পারেনি প্রিয়া। পরবর্তীতে অস্বাভাবিকভাবেই দেখা হয় আদিলের সাথে। এর আগেও আদিলকে ইনায়ার ফ্রেন্ডের সাথে দেখেছে, আর এর সুযোগ সে নেয়। আদিলও তার মায়ের জন্য রাজি হয়ে যায়। যখন দেখলো আদিল কাজটা করতে পারছে না, তখন অগোচরে নিজের ভাইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠায়। প্ল্যান অনুযায়ী ইনায়াকে কিডন্যাপ করে আদিল ও কাফি, কারণ তারা সেই স্কেচগুলোর সম্বন্ধে কিছু জানতে পারেনি। তেজওয়ানের ফোনের সাথে ইনায়ার ফোন লোকেশন কানেক্টেড ছিল, যার দরুন তেজওয়ান সেই লোকেশনে চলে যায়। সেখানে গিয়ে দেখে ইনায়া অচেতন অবস্থায় পড়ে আছে, আর আদিল নোংরাভাবে ইনায়াকে স্পর্শ করছে। তৎক্ষণাৎ তেজওয়ান গুলি করে আদিলকে। এতেও সে ক্ষান্ত হয়নি, খুব খারাপভাবে মেরেছিল। তেজওয়ান অচেতন ইনায়াকে নিয়ে তার নানার বাড়িতে চলে যায়। সেখানে কেউ থাকতো না। এতটা সময় ইনায়া অচেতন অবস্থায় ছিল। তেজওয়ান আদিলের ল্যাপটপ থেকে প্রিয়া ও কাফির বিষয়ে সব জানতে পারে। এখানেই তেজওয়ান শুরু করে নতুন খেলা। প্রিয়াকে সারপ্রাইজ দেওয়ার নাম করে আটকে রাখে তেজওয়ান, সাথে কাফিকেও খুঁজে বের করে। তারপর সেই দিন নিখুঁত পরিকল্পনা অনুযায়ী মাঝপথে ইনায়াকে অজ্ঞান করে অন্য গাড়িতে তুলে দেওয়া হয় এবং একইভাবে প্রিয়াকে উঠানো হয় সেই গাড়িতে। আর কাফি, সে এখন এক পা ও বাক শক্তি হারিয়ে কোথায় কোথায় ঘুরছে কে জানে। সমস্যা শুধু আমার নয়, আপনার মাথাতেও আছে। তেজওয়ান বাঁকা হাসে। তা ঠিক। এমন সময় তেজওয়ানের ফোনে কল আসে। জুবাইর কল দিয়েছে। হ্যালো। জুবাইর অস্থির কণ্ঠস্বরে বলে ওঠে, তোমার মামাতো বোন নিসির নাকি অবস্থা খারাপ, বিষ খেয়েছে বোধ হয়। তেজওয়ান আশ্চর্য হয়। কি? অর্কিড তেজওয়ানের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়। অন্য কাউকে নিয়ে ভাবার প্রয়োজন নেই, জাস্ট অল্প মাত্রায় কেমিক্যাল খেয়েছে, অন্য কিছু না। এইটুকু তো মরবে না, আর মরলেও আপনাকে ভাবতে হবে না। তেজন গাড়ি থামিয়ে অর্কিডের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তুমি জানলে কি করে? অর্কিড তেজনের গালে চুমু খেয়ে বলল, কারণ আমি খাইয়েছি। তেজন কপাল কুঁচকালো। ইনায় ফিচেল হাসলো। আমার ব্যক্তিগত মানুষটাকে অন্য কেউ স্পর্শ করবে, এটা তো হয় না। ভুলে যাবেন না মিস্টার তেজওয়ান খণ্ডকার, আমার ব্যক্তিত্ব কিন্তু খুব একটা ভালো নয়। যা আমার তা শুধুই আমার। তেজন সিটে মাথা এলিয়ে দিয়ে কপাল চেপে হাসলো। জানে মেরো না, যতই হোক বোন তো। আই ডোন্ট কেয়ার। তেজওয়ান আবার গাড়ি স্টার্ট দেয়। মূলত গাড়িতে ওঠার পর কাকনকে মেসেজ করে বলেছিল ফ্রিজে একটি ওয়াইনের বোতল আছে, সেটা নিশিকে দিতে। কাকন তাই করে। তবে দুজনের একজনেও জানতো না বোতলে ওয়াইন নয়, বরং এক ধরনের কেমিক্যাল ছিল যা সাধারণ রং তৈরির জন্য রাখা ছিল। অবশ্য এটা খেলে কেউ মরবে না, সর্বোচ্চ বমি এবং পেট ব্যথা হবে। দীর্ঘ সময় গাড়ি চলার পর গাড়ি থামলো একটি ছোট্ট বাড়ির সামনে। বাড়িটা ছোট্ট হলেও আশেপাশে বাগানটা বেশ বড়। অন্ধকারে তেমন একটা দেখা না গেলেও অর্কিড সহজেই মিলিয়ে ফেলল বাড়িটাকে। এই বাড়িটা সে স্বপ্নে দেখত, সেটা রং তুলিতে বন্দিও করেছিল, হুবহু সেই বাড়ি। ওয়েলকাম হোম অর্কিড। অর্কিড গাড়ি থেকে নামে। তেজন বাড়ির চাবিটা অর্কিডের হাতে দিয়ে বলে, এটা তোমার বিয়ের উপহার। সবাই তো টাকা গয়না দেয়, আমি না হয় তোমার স্বপ্নটা এনে দিলাম। ইনায়া হাসে, পা বাড়ায় বাগানের মাঝ বরাবর রাস্তায়। নিজে হাতে তালা খুলে ভেতরে প্রবেশ করে। এখন মনে হচ্ছে সে সত্যি সত্যি তার স্বপ্নের দুনিয়াতে চলে এসেছে। তার ছোট্ট রাজপ্রাসাদ, যেইটা সে সবসময় স্বপ্নে দেখত। অর্কিড পেছনে তাকিয়ে দেখে তেজন হাঁটু ভেঙে বসে আছে, তার হাতে একটি অর্কিড ফুলের বুকে। আমার অর্কিডের জন্য অর্কিডের বুকে, আমার রানীর জন্যই স্বপ্নের রাজপ্রাসাদ, আর আমি আপনার রাজ্যের একজন প্রজা। অর্কিড মৃদু হেসে ফুলগুলো হাতে নেয়। তেজওয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি আপনার একান্ত ব্যক্তিগত অর্কিড, আর আপনি অর্কিডের বাগানে একান্ত ব্যক্তিগত প্রজাপতি। অন্য কোনো বাগানে যাওয়ার স্পর্ধা দেখাতে যাবেন না, ডানা ভেঙে যাবে। তেজওয়ান উঠে দাঁড়ায়, অর্কিডকে কোলে তুলে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়।
ইউ আর মাই ওন ইউনিভার্স, ইউ আর মাই অবসেশন, ইউ আর জাস্ট মাইন। তুমি আমার ভালোবাসার থেকেও বেশি আসক্তি, তুমি আমার চাওয়ার থেকেও অনেক বেশি। তোমাকে ভালোবাসার অধিকার আমার, তোমাকে শাসন করার অধিকার আমার, তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার। তোমার নিজের অধিকার নেই তোমাকে ভালোবাসার, সেই অধিকার শুধু আমার। অর্কিড তেজনের অধরে অধর মিলিয়ে দেয়। তেজন চলে যায় তাদের নিজস্ব পৃথিবীতে, যেখানে মিলিত হবে দুটি প্রাণ, দুটি হৃদয়, দুটি আত্মা, যারা জন্ম নিয়েছে একে অপরের জন্য। তাদের ভালোবাসার এই স্বপ্নের রাজপ্রাসাদের নাম তেজ অর্কিড। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।